4 মাসের সন্তানকে পেটে নিয়ে বাসর ঘরে বসে আছে প্রিয়াঙ্কা। কিন্তু তার চেয়ে বড় কথা হলো বিয়েটা হলো নিজের দেবরের সাথে। প্রথম কথাটা কোনো রকমই মানা গেলেও দ্বিতীয় কথাটা শোনার সাথে সাথে আমাদের সমাজ চোখ বাঁকিয়ে তাকাবে। নেতিবাচক কথা বলার জন্য মানুষ লাইন ধরে দাঁড়াবে। এরকম লাইন হয়তো 10 টাকা কেজি চাউল নেওয়ার জন্য টিসিবির গাড়ির পেছনেও হয় না। কিন্তু কে কি বলল বা কে কেমন চোখে দেখল তাতে প্রিয়াঙ্কার কিছুই যায় আসে না। জীবনটা তার, সমাজে বসবাস করা মানুষদের নয়। সেদিন এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় প্রিয়াঙ্কার মনে হলো হঠাৎই যেন বয়স 10 বছর বেড়ে গেল। মনটা হয়ে গেল বড্ড কঠিন প্রকৃতির। মূলত 2টা কারণে এরকম সিদ্ধান্ত নিতে হলো প্রিয়াঙ্কাকে। প্রথমত অর্জুনকে দেওয়া কথা রাখা, দ্বিতীয়ত অনাগত সন্তানের জন্য। সে যেন দুনিয়ায় এসে বুঝতে না পারে সে এতিম। প্রিয়াঙ্কার রুমের দেওয়ালে টাঙানো দেওয়াল ঘড়ির দিকে চাইল। ঘড়িতে রাত 8টা। প্রিয়াঙ্কার খুব ঘুম পাচ্ছে। শুধু শুধু আরিয়ানের জন্য বসে থাকার কোনো মানে নেই। প্রিয়াঙ্কার মনে হচ্ছে আরিয়ান আজ রুমে আসবে না। বিয়ের সময় কবুল বলে উধাও হয়েছে সে, তারপর আর দেখা নেই। হাই তুলতে তুলতে প্রিয়াঙ্কা মনে মনে বলল, ছেলেটার সাথে কথা বলা দরকার। বিছানায় পিঠ দেওয়ার সাথে সাথে ঘুমে চোখ বন্ধ হয়ে গেল প্রিয়াঙ্কার। অর্জুনের বাঁধানো ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল সে। বৌমাকে বাসর ঘরে একা রেখে এত রাতে ছাদে কি করছিস? বাবার কণ্ঠ কানে আসতে আরিয়ান চমকে উঠে পেছনের দিকে তাকালো। বাসর ঘরে যাবে না বলেই ছাদে এসে বসে আছে সে। কি করে যাবে বাসর ঘরে, যেখানে বউ সেজে বসে আছে আপন ভাবি? আরিয়ান তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, কিছু করছি না বাবা, এমনিতেই বসেছিলাম। আচ্ছা রুমে যাচ্ছি। আরিয়ান বাবাকে পাশ কাটিয়ে যেতে নিলেই সঞ্জয় সাহেব ছেলেকে ডাক দিলেন, আরিয়ান। আরিয়ান থামল। কোনো কথা না বলে বাবার দিকে তাকিয়ে রইল। এক মুহূর্ত পর সঞ্জয় সাহেব আরিয়ানের কাঁধে হাত রেখে বললেন, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। তাছাড়া আমি মনে করি তুই যথেষ্ট বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। প্রিয়াঙ্কাকে কখনো কষ্ট দিবি না, এটা আমার অনুরোধ নয়, আদেশ। ঘড়িতে রাত 1:30। আরিয়ান রুমের সামনে এসে দাঁড়ালো। বুকের মধ্যে ধুকধুক করছে। তার নিজের রুমে ঢুকতেই কেমন যেন অস্বস্তি হচ্ছে। আজ 3 ঘন্টা আগে যে মানুষটা সম্পর্কে ভেবেছিল, এখন সে সম্পর্কে স্ত্রী। বড় ভাবির চোখে দেখা আসা মানুষটা হঠাৎ করে স্ত্রীর চোখে দেখবে কেমন করে সে? মিনিট কয়েক দাঁড়িয়ে থেকে মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে দরজা ঠেলে রুমে পা রাখল আরিয়ান। রুমে লাইট জ্বালিয়ে প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়েছে। আরিয়ান বিছানার পাশে এসে দাঁড়ালো। বাচ্চাদের মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে প্রিয়াঙ্কা। পরনে এখনও বিয়ের শাড়ি। প্রিয়াঙ্কার পাশে বিছানায় পড়ে আছে একটা বাঁধানো ছবি। ছবিটা অর্জুনের, মুখে মুচকি হাসি, জোড়া ভ্রুর মাঝখানে মায়াবী একজোড়া তীক্ষ্ণ চোখ, গায়ে সামরিক বাহিনীর পোশাক, কাঁধে ক্যাপ্টেনের ব্যাজ। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর রুমের লাইট নিভিয়ে সোফায় এসে আর হয়ে পড়ল। দিনটা নানা কাজে নানাভাবে ব্যস্ততার মধ্যে কেটে গেল। মাথাটা ফ্রি হতে হাজারো চিন্তা এসে ভিড় করল মাথায়। জীবন নাটকের চেয়ে নাটকীয়, সিনেমার চেয়ে সিনেমাটিক। দুনিয়া কারো নিয়মে চলে না, প্রকৃতির নিয়মে মানুষকে চলতে হয়। আর এই চলার পথে আমাদের জীবনে আসে হাসি কান্না, সুখ দুঃখ, প্রেম ভালোবাসা ইত্যাদি। আমাদের নিজের বলে কিছু নেই, সবই প্রকৃতির। প্রকৃতি চাইলে আমাদের জীবনে আনন্দ আসে, আমরা তখন হাসি। আবার প্রকৃতি আমাদের দুঃখ দেয়, আমরা তখন কাঁদি। এই হাসি কান্নার অজানা ভবিষ্যৎ নিয়ে আমাদের জীবন। মানুষের জীবনের সবচেয়ে বড় বড় ঘটনাগুলো কখনো নিয়ম বা প্ল্যান মোতাবেক ঘটে না, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়। তারপর সেই ঘটনার ফলাফল আমাদের হয় সুখী করতে, নয় দুঃখী, এর বেশি কিছু না। 1 বছর আগেও আরিয়ান জানত না কতটা দুঃখ অপেক্ষা করছে তার আর তার পরিবারের জন্য। শেষবার যখন অর্জুনের সাথে দেখা হলো, আরিয়ান জানত না এটাই ভাইয়ার সাথে শেষ দেখা। আরিয়ান কখনো কল্পনা করেনি ভাবিকে তার বিয়ে করতে হবে। একের পর এক ঘটনা ঘটছে, সবগুলো ঘটনাই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। সকালে প্রিয়াঙ্কার ডাকে আরিয়ানের ঘুম ভাঙল। আরিয়ান চোখ খুলল। প্রিয়াঙ্কা বিয়ের শাড়ি বদলে ফেলেছে। পরনের সাধারণ একটা শাড়ি, গোলাপি রঙের শাড়িতে অপূর্ব লাগছে প্রিয়াঙ্কাকে। গোসল করেছে মনে হয়, চুলের আগা থেকে পানি পড়ছে ফোঁটা ফোঁটা। প্রিয়াঙ্কার দিকে এভাবে চেয়ে থাকার জন্য আরিয়ান নিজেই লজ্জা পেল। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল সে। প্রিয়াঙ্কা বলল, আর কত ঘুমাবে? সকাল হয়ে গেছে, ওঠো এখন। প্রিয়াঙ্কার কথাবার্তা ব্যবহার একদম স্বাভাবিক। প্রিয়াঙ্কা আরিয়ানকে ডেকে তুলে রুম থেকে বেরিয়ে গেল।
আরিয়ান ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাবার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে এসে দেখে সবাই আছে। আরিয়ান বসে চুপচাপ খাওয়া শুরু করল। সুজাতা বেগম আরিয়ানকে জিজ্ঞেস করলেন, ভার্সিটিতে যাবি? আরিয়ান খেতে খেতেই জবাব দিল, হ্যাঁ। জিজ্ঞেস করলেন সুজাতা বেগম, আজ না গেলে হয় না? আরিয়ান বলল, যাব না কেন? না মানে বিয়ের পরদিন কোথাও না যাওয়াই ভালো। প্রিয়াঙ্কা শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মা, বিয়ের পরদিন বলে তো কিছু নেই, দিন তো দিনই। বিয়ের দিন বলে একটা কথা যদিও থাকে, কিন্তু বিয়ের পরদিন বলে কিছু নেই, প্রতিদিনই সমান। সো আরিয়ান ভার্সিটিতে যাক। সঞ্জয় সাহেব বললেন, প্রিয়াঙ্কাই ঠিকই বলেছে, আমিও বিয়ের পরদিন আসামি ধরতে বেরিয়েছিলাম, তোমার মনে আছে? তখন বান্দরবান থাকতাম। সুজাতা বেগম স্বামীকে থামিয়ে দিয়ে বললেন, তুমি থামো, সেই গল্প অনেক শুনেছি, আর শুনতে চাই না। ভালো কিছু তো শুনতে চাইবে না। বাবা মায়ের কথা কাটাকাটির মাঝখানে আরিয়ানের খাওয়া হয়ে গেল। আরিয়ান উঠে দাঁড়াতেই সঞ্জয় সাহেব আরিয়ানের দিকে কিছু টাকা বাড়িয়ে দিয়ে বললেন, নে ধর, রেখে দে, তোর কাছে কাজে লাগবে। বাবার কাছ থেকে আরিয়ান কখনো টাকা পয়সা নেয়নি। এর আগে কবে বাবার হাত থেকে টাকা নিয়েছিল মনেই পড়ে না। সারা জীবন এই মানুষটার সাথে দূরত্ব বজায় রেখে চলেছে। ছোটবেলা থেকেই আরিয়ান বাবাকে ভয় পায়। যত যাই দরকার হোক, আরিয়ান হয় মা না হয় ভাইয়ার কাছ থেকে নিত। আরিয়ানের জীবনে বাবা একটা শব্দ ছিল মাত্র। বাবার সাথে আরিয়ানের দূরত্বের কারণ বাবার মন মতো পড়াশোনা না করা, মন মতো রেজাল্ট করতে না পারা। সঞ্জয় সাহেব অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। রাগী মেজাজের জন্য ডিপার্টমেন্টে তার নাম ছিল। সেটা সুনাম নাকি বদনাম বোঝা যায় না। পুলিশের চাকরি জীবনে তিনি ছিলেন অত্যন্ত কড়া। কখনো কোনো কিছুতেই এক চুল ছাড় দেননি। সারা জীবন ন্যায়ের পথে ছিলেন এবং অসংখ্য ভালো কাজ করেছেন। ভাইয়া ছিল বাবার মন মতো পাত্র। সে পড়াশোনা, খেলাধুলা সব কিছুতেই ছিল সেরাদের সেরা। এই কারণেই বাবার সমস্ত আদর, স্নেহ, ভালোবাসা পেত অর্জুন। তবে এ বিষয় নিয়ে আরিয়ানের কখনো মন খারাপ হতো না, কারণ ভাইয়া তাকে অসম্ভব ভালোবাসত। কিন্তু ভাইয়া মারা যাবার পর থেকে আরিয়ান লক্ষ্য করছে বাবা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আগের মতো রাগতেজ কোনোটাই নেই। সবার সাথে মিশতে চাইছে, কথা বলছে, গল্প করছে। আরিয়ান আমতা আমতা করে বলল, টাকা লাগবে না বাবা, আমার কাছে টাকা আছে। সঞ্জয় সাহেব বললেন, না লাগলেও নে, রেখে দে কাছে, যখন দরকার হয় তখন খরচ করিস। আরিয়ান বাবার হাত থেকে টাকা নিয়ে বেরিয়ে এলো। ভার্সিটিতে এসে ক্লাসে ভালো লাগলো না। বন্ধুদের সাথে আড্ডা দিতেও ইচ্ছে করল না। এদিকে বাড়িতে ফিরতে অস্বস্তি লাগছে। বাড়িতে গেলেই ভাবির সাথে দেখা হবে। ভাবির কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকতে চায় সে। বিকেলে বাসায় ফিরল আরিয়ান। রাত 9টায় আরিয়ান বারান্দায় দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কা ডাক দিল তাকে। আরিয়ান রুমে যেতেই প্রিয়াঙ্কার চোখের ইশারায় বিছানায় দেখিয়ে বলল, বসো। আরিয়ান বসল। প্রিয়াঙ্কা বলল, তুমি কি কোনো কারণে অস্বস্তি ফিল করছো আমার সাথে এক রুমে থাকতে? আরে না, তাহলে সবসময় দূরত্ব রেখে চলছো কেন? আগে তো আমার পেছনে ছায়ার মতো লেগে থাকতে। তোমার সাথে তো বিয়ের আগে কথা হয়েছে। আমার সব কিছু জেনে শুনে আমাদের বিয়ে হয়েছে। অর্জুনকে হারিয়ে তুমি যতটা কষ্ট পেয়েছো, ঠিক ততটা কষ্ট আমিও পেয়েছি। তারপরও হাসছি, স্বাভাবিক আছি। কেন জানো? বাবা মায়ের জন্য। তারা তাদের ছেলেকে হারিয়ে কল্পনাতীত দুঃখ পেয়েছে। আমি তাদের দুঃখ ভুলিয়ে তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে চাই। তারা যেন আবারও আগের মতো হাসি খুশিতে মেতে ওঠে। এটাই চাই আমি। হ্যাঁ, এটা সত্য যে আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম, কিন্তু তুমিও যেন আমার কিছু করার ছিল না। অর্জুনকে হারিয়ে বাবা মা প্রায় পাগল হয়ে গিয়েছিল। অনেক কষ্টে আমি তাদের স্বাভাবিক করতে পেরেছি। অর্জুন তো নেই, এখন আমিও যদি চলে যেতাম তাহলে বাবা মার কী হতো ভেবে দেখেছো? বাবা 1 সপ্তাহের মধ্যে আমাকে নিয়ে যেত। আমি যেতে চাইনি, আর সে কারণেই থামল প্রিয়াঙ্কা। 1 মুহূর্ত পর আবার বলল, তুমি কোনো টেনশন করো না, মন দিয়ে পড়াশোনা করো, একটা চাকরি করো, তারপর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করবে। আমি নিজে বাবা মাকে বুঝিয়ে বলবো। তোমার সামনে অনেক সময়, পুরো ভবিষ্যৎ পড়ে আছে। মাত্র তো জীবনের শুরু। কিন্তু ততদিন এমন কোনো ব্যবহার করবে না যাতে বাবা মা কষ্ট পায়। আমাদের বিয়ের কথা মাথায় থেকে ফেলে দাও। আমাদের মধ্যে যেন কিছুই হয়নি। আমরা এখনও আগের মতোই আছি। আমি চাইলে অন্য রুমে থাকতে পারি, কিন্তু এতে বাবা মায়ের মন খারাপ হবে। আমি চাই তারা কোনো চিন্তা না করুক আমাদের নিয়ে। বাবা মায়ের নতুন করে চিন্তার কারণ হতে চায় না। তাদের সামনে আমরা স্বাভাবিক থাকি। আমাদের দেখে তারা একটুখানি সান্ত্বনা পাক, এটুকুই চাইও তোমার কাছে। তুমি যেমন আমাকে ভাবি ছাড়া অন্য কোনো চোখে দেখতে পারবে না, আমিও পারবো না তোমাকে কখনো অর্জুনের জায়গায় ভাবতে। আমি কোনো চিন্তা করছি না ভাবি। ভাইয়ার জন্য তো নিজের জীবনও দিয়ে দিতে পারি, সেখানে এটা কিছুই না। আর আমাকে কে বলেছে আমি বিয়ে করতে চাই? আসলে তুমি কিভাবে নিচ্ছ ব্যাপারটা, এটা নিয়ে চিন্তায় ছিলাম। তোমার সাথে এক রুমে থাকা মানে সব কিছু মিলিয়ে তোমার কথা ভেবে খারাপ লাগছিল।
একটা সম্পর্ক থেকে হুট করে আরেকটা সম্পর্কে যাওয়া যায় না, সময় লাগবে। কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, আমাকে তুমি আগের মতোই স্বাভাবিক অবস্থায় পাবে। প্রিয়াঙ্কা একটুখানি হাসল, তারপর ভ্রু নাচিয়ে বলল, তুমি আমাকে ভাবি ডাকো? কবে থেকে? আগে তো বড় বউ ডাকতে। ছোট বউ কি বারণ করলো নাকি বড় বউ ডাকতে? প্রিয়াঙ্কার কথায় আরিয়ান লজ্জা পেল। প্রিয়াঙ্কা আরিয়ানকে লজ্জা পেতে দেখে শব্দ করে হেসে ফেলল। প্রিয়াঙ্কা বলল, জীবনে প্রথম তোমায় লজ্জা পেতে দেখলাম, এমনিতেই তুমি বেহায়ার হাড্ডি। আরিয়ান কৃত্রিম রাগী কণ্ঠে বলল, অপমান করলে মনে হয়। আরে না, প্রশংসা করেছি। আরিয়ান উঠে দাঁড়াতেই প্রিয়াঙ্কা বলল, কই যাও? সোফায় শুয়ে? না, কাল আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই সোফায় ঘুমাইছো। এমনিতেই ফুটবল মাঠের মতো বড় বিছানা, আমার 2 হাত জায়গাও লাগবে না। আরিয়ান রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্প জ্বেলে বিছানার একপাশে শুয়ে পড়ল। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকলেও চোখে ঘুম মিলল না। প্রিয়াঙ্কা একটা দীর্ঘশ্বাস ফেলল। বিয়ের পর থেকে আরিয়ান তাকে এড়িয়ে যাচ্ছিল, এখন কথা বলে অনেকটাই ফ্রি হয়ে গেল। আরিয়ান আবার আগের মতো হয়ে যাক, হাসি খুশিতে মেতে থাকুক, এটাই তো চায় সে। বাচ্চা একটা ছেলে, অথচ কত বড় একটা ঝড় গেল তার উপর দিয়ে। প্রিয়াঙ্কার মনে হলো আরিয়ানটাও যেন গত কয়েক মাসে অনেক বড় হয়ে গেছে। আরিয়ানের ঘুম আসছিল না। মানুষ যতই বলুক, কারো জন্য জীবন থেমে থাকে না, কিন্তু কিছু মানুষের জন্য জীবন থেমে না থাকলেও বড্ড বেশি এলোমেলো হয়ে যায়, যা কখনো আগের মতো গুছিয়েও সম্ভব হয় না, সে ইচ্ছেও করে না। আরিয়ান প্রিয়াঙ্কাকে ডাক দিল। ঘুমাচ্ছ না? ছোট্ট করে জবাব দিল প্রিয়াঙ্কা। আরিয়ান বলল, তুমি এত ভালো কেন? অনেক অনেক ভালো। প্রিয়াঙ্কা আরিয়ানের দিকে পাশ ফিরে বলল, এই তোমার মতলব কি বলো তো? পটাতে চাইছ? না। প্রিয়াঙ্কার কথা শেষ হবার সাথে সাথেই আরিয়ান ফুপিয়ে কেঁদে উঠল। সকালে আরিয়ানের ঘুম ভাঙল প্রিয়াঙ্কার ডাকে। আরিয়ান ফ্রেশ হয়ে এসে দেখে প্রিয়াঙ্কা বিছানায় বসে আছে। প্রিয়াঙ্কার চাহনি দেখে আরিয়ানের মনে হলো সে কিছু বলতে চায়। আরিয়ান জিজ্ঞেস করল, কিছু বলবে? তুমি ভার্সিটিতে যাবে? এটা কেমন প্রশ্ন? স্কুলে যাব নাকি, এত বড় মানুষ? না, মানে একটু ডাক্তারের কাছে যাওয়া লাগতো, চেকআপের জন্য। কখন যাবে? 10:30টার দিকে যাব। 12টায় ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, মা বলেছে তোমাকে যেন সাথে নিয়ে যাই। তোমার সমস্যা হলে দরকার নেই, আমি যেতে পারবো। কি আজব, আমার আবার কি সমস্যা থাকবে? আর তুমি একা যাবে? মানে তুমি কি আমাকে ঘরছাড়া করতে চাও নাকি? তুমি একা ডাক্তারের কাছে গেলে তোমার শ্বশুর আমাকে আস্ত রাখবে মনে করেছ? শোনো, আমি ভার্সিটিতে প্রেজেন্টেশন দিয়ে চলে আসব, তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা। আরিয়ান নাস্তা করে ভার্সিটিতে চলে গেল। প্রিয়াঙ্কার রুমে এসে ফোন হাতে এনে দেখে মায়ের 6টা মিসড কল। প্রিয়াঙ্কার মনে হলো কল ব্যাক করা দরকার, নিশ্চয়ই কোনো জরুরি দরকারে ফোন করেছে। ডায়াল করতে চেয়েও প্রিয়াঙ্কা ফোন রেখে দিল। এই মুহূর্তে মন খারাপ করতে চায় না সে। আরিয়ান ফিরে এলো 11টার আগেই। প্রিয়াঙ্কা রেডি হয়েছিল। আরিয়ান জামা পাল্টে বের হলো। সঞ্জয় সাহেব ড্রয়িং রুমে বসেছিল। আরিয়ানকে ডেকে বলল, গাড়ি নিয়ে যা। অবাক হলো আরিয়ান, বাবা এর আগে কখনো তাকে গাড়ি নিতে বলেননি, এমনকি আরিয়ান বাবার কাছে গাড়ি চেয়েও পায়নি। সেবার বন্ধুরা মিলে রাজশাহী ঘুরতে যাবার প্ল্যান করল। যাবার আগে বাবার কাছে গাড়ির চাবি চেয়েছিল আরিয়ান, কিন্তু তিনি আরিয়ানকে সাবধান করে দিলেন, গাড়ি দেওয়া যাবে না। তারপর থেকে জরুরি দরকার না হলে বাবার গাড়িতে আরিয়ান ওঠেনি। বাইকটাও ভাইয়া কিনে দিয়েছিল। আরিয়ান বলল, বাবা বাইক আছে তো? বাইকের ওপর সমস্যা হবে? আর তুই তো ড্রাইভিং পারিস, লাইসেন্সও আছে, সমস্যা কি? কোনো সমস্যা নেই। আরিয়ান প্রিয়াঙ্কাকে নিয়ে রওনা হলো। ডক্টর ফারহিনা আহমেদ। দরজার ওপরে নামটা পড়ল আরিয়ান। নামের নিচে ছোট ছোট অক্ষরে লেখা, গাইনি বিশেষজ্ঞ সার্জন, MBBS, DMC। 12টা 4 মিনিটে আরিয়ান প্রিয়াঙ্কাকে নিয়ে ভেতরে ঢুকল। ডাক্তারের সাথে কথাবার্তা বলে প্রিয়াঙ্কাকে নিয়ে ভেতরে যেতে বললেন। প্রিয়াঙ্কা উঠল। আরিয়ান ডাক্তারকে বলল, ম্যাডাম, পরীক্ষা করে শুধু দেখবেন বাচ্চা সুস্থ আছে কিনা। ছেলে মেয়ে যাই হোক তাতেই আমরা খুশি, আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ না, আপনিও বলবেন না। ডক্টর ফারহিনা আহমেদ আরিয়ানের দিকে এক মুহূর্ত চেয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে ভেতরে চলে গেল। ঘণ্টাখানেক পর আরিয়ান প্রিয়াঙ্কাকে নিয়ে বের হলো হাসপাতাল থেকে। গাড়িতে বসে আরিয়ান বলল, তুমি যে সবসময় এত এত জ্ঞান দাও, এখন তো দেখি তোমার নিজেরই জ্ঞানের অভাব। কোথাও যদি জ্ঞান কিনতে পাওয়া যেত, তোমাকে দুষ্টুর জ্ঞান কিনে দিতাম। আরে অদ্ভুত এসব বলতেছো কেন? আরিয়ান গাড়ি ছেড়ে দিল। হাসপাতালের গেট ছেড়ে রাস্তায় নামল গাড়ি। আরিয়ান বলল, ডাক্তার কি বলল শোনোনি? কানে তুলো দিয়েছিলে নাকি? বিশেষ কিছু বলেছে বলে তো শুনলাম না। ডাক্তার বলল তোমার শরীর দুর্বল, খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে, এরকম হতে থাকলে বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে। আরে দূর, মায়ের কাছে কখনো মেয়ের খাওয়া দাওয়ার অনিয়ম হয় না,
এসব কথা ডাক্তাররা এমনি বলে, কিছু একটা বলতে হয় বলেই বলে। আমার কথায় বিশ্বাস না হলে তুমি ডাক্তারের চেম্বারের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকো, দেখবে প্রতিটা মানুষকেই তিনি একই কথা বলছেন। হয়, তুমি তো সব জানা বড়। রাস্তা ছেড়ে গাড়ি ছোট রাস্তায় নামল। এই রাস্তাতেই যেতে হবে, কয়েক মিনিট, তারপর বাড়ি। ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছিল আরিয়ান। হঠাৎ প্রিয়াঙ্কা গাড়ি থামাতে বলল। আরিয়ান রাস্তার পাশে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করল, কি হলো? প্রিয়াঙ্কা গাড়ির জানালা দিয়ে হাতের ইশারা করে একটা দোকান দেখিয়ে বলল, ওই দোকানের জিলাপি সেই লাগে, অনেক দিন খাওয়া হয় না, চলো জিলাপি খাই। তুমি জিলাপি খাবে? কোনো সমস্যা কি না? কোনো সমস্যা নেই, চল। গাড়ি থেকে নামল দুজন। দোকানটা মধ্যম রকমের, একপাশে মাটির চুলা, কাঠি খড়ি জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে। কড়াইয়ে ভাজা হচ্ছে জিলাপি, পেঁয়াজু, সিঙ্গারা, একই চুলায়। দোকানে তেমন ভিড় না থাকলেও দক্ষিণ কোণের একটা টেবিলে 4টা ছেলে বসে আছে। আরিয়ান প্রিয়াঙ্কাকে নিয়ে একটা টেবিলে বসে জিলাপির অর্ডার দিল। 9-10 বছরের একটা পিচ্ছি ছেলে এসে জিলাপি ভর্তি 2টো প্লেট রেখে গেল টেবিলে। খাওয়া শেষে আরিয়ান বিল দিতে যাবে। প্রিয়াঙ্কা ডেকে বলল, বাসায় বাবা মা আছেন, 1 কেজি জিলাপি তাদের জন্য প্যাকেট করে নিয়ে এসো। আরিয়ান জিলাপি নিয়ে বিল দিয়ে প্রিয়াঙ্কার কাছে চলে এলো। তারপর প্রিয়াঙ্কাকে নিয়ে বেরিয়ে আসছিল, তখন কানে এলো, মালটা কিন্তু কড়া আছে রে, এই জন্যই তো বড় ভাইয়ের থেকে ছোট ভাই খাচ্ছে, এমন জিনিস তো ছাড়া যায় না। কথাটা আরিয়ানের কানে আগুনের শিখার মতো ঢুকল। ঘাড় ঘুরিয়ে ছেলেগুলোর দিকে তাকালো সে। ছেলেগুলো কুৎসিত ভঙ্গিতে হাসছে। আরিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল রাগে। প্রিয়াঙ্কা আরিয়ানের হাত ধরে টেনে বলল, চলো। নিঃশব্দে আরিয়ান প্রিয়াঙ্কাকে নিয়ে গাড়িতে ফিরে এলো। প্রিয়াঙ্কাকে গাড়িতে বসিয়ে আরিয়ান বলল, ওহো, বিল দেওয়ার সময় মানিব্যাগ ফেলে এসেছি, তুমি বসো, 30 সেকেন্ডে নিয়ে আসি ওটা। আরিয়ান হোটেলে ঢুকে সোজা চুলার কাছে চলে এলো। তারপর একটা কাঠের খড়ি টেনে বের করলো চুলা থেকে। হাত 4 লম্বা খড়ির মাথায় আগুন জ্বলছে দাউ দাউ করে। আরিয়ান সেটা নিয়ে ছেলেগুলোর পাশে এসে দাঁড়ালো। ছেলেগুলো নিজেদের মধ্যে কথা বলছিল আর হাসছিল। তারা চোখ তুলে আরিয়ানকে দেখল। আরিয়ানের দিকে যাওয়া মাত্রই আরিয়ান আঘাত করল তখন কথা বলার ছেলেটার মুখে। আরিয়ান যে ফিরে এসে হঠাৎ আক্রমণ করতে পারে কখনো ভাবতেও পারেনি ছেলেগুলো। বাকি 3 জন কিছু বুঝে ওঠার আগেই তাদের গালেও একটা করে বাড়ি পড়ল। এদিকে আরিয়ানের গায়ে যেন খ্যাপা মহিষের শক্তি, একের পর এক আঘাত করে চলল ছেলেগুলোকে। খড়ি আগুন নিভে গেছে ততক্ষণে, কিন্তু আরিয়ানের কোনো থামাথামি নেই, আঘাতের পর আঘাত করে চলল সে। 4 জনের সাথে একা পেরে ওঠার কথা নয়, কিন্তু তারা 4 জনই ছিল বেকায়দায়। তারা আঘাত প্রতিরোধ করার আগেই অবস্থা খারাপের দিকে গড়ালো। আরিয়ান হোটেলে ঢোকার সাথে সাথে প্রিয়াঙ্কার হুঁশ হলো। সে বুঝতে পারল আরিয়ান মানিব্যাগ আনতে যায়নি, গেছে ছেলেগুলোর কাছে। প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে পড়ল। হোটেলের দরজার সামনে আসতেই চিৎকার কানে এলো তার। দৌড়ে ভেতরে ঢুকে দেখল ম্যানেজার আর কর্মচারীগুলো একপাশে দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চাটা ভয়ে কাঁপছে রীতিমতো। প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে আরিয়ানের হাত চেপে ধরল। হাত থেকে কাঠের খড়িটা কেড়ে নিয়ে ছুঁড়ে দিল দূরে। আরিয়ানকে নিজের দিকে ফিরিয়ে প্রিয়াঙ্কা বলল, পাগল হয়েছ তুমি? কুকুর তোমাকে কামড়ে দিলে কি তুমিও কামড়ে দেবে? প্রিয়াঙ্কাকে দেখে আরিয়ান শান্ত হলো। ছেলেগুলো দেখল এই আজরাইলের হাত থেকে বাঁচার একমাত্র মাধ্যম প্রিয়াঙ্কা। ছেলেগুলো প্রিয়াঙ্কার পা চেপে ধরে ক্ষমা চাইল। ছেলেগুলোর দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা দেখল করুণ অবস্থা সবার, নিশ্চিত হাসপাতালে থাকতে হবে সপ্তাহখানেক। আরিয়ান ছেলেগুলোর দিকে তাকিয়ে রাগে কটমট করে বলল, কুকুর পায়ে কামড় দিলে কুকুরকে কামড় না দিয়ে বাঁশ দিয়ে পিটাতে হয়। হাসপাতালের বিলটা আমার বাপের কাছ থেকে নিয়ে আসিস। আরিয়ান প্রিয়াঙ্কার হাত ধরে বেরিয়ে এলো হোটেল থেকে। ঘড়িতে রাত 8টা। আরিয়ান ছাদে শুয়ে আছে। আকাশে থালার মতো একটা চাঁদ, জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়েছে সারা শহর। আকাশের ওই চাঁদের দিকে তাকিয়ে আরিয়ান ভাবছে অর্জুনের কথা। অর্জুন ছিল আরিয়ানের 3 বছরের বড়া। আরিয়ান অর্জুনকে ভাইয়া বলে ডাকলেও তুই আমি করে কথা বলতো। দুজনের মাঝে সম্পর্কটা ছিল বন্ধুর মতোই। অর্জুন ছোট থেকেই ছিল অত্যন্ত মেধাবী। পড়াশোনা, খেলাধুলা ইত্যাদি সব কিছুতেই সে ছিল অন্যতম। এজন্যই বাবার আদর অর্জুন বেশি পেত। কিন্তু অর্জুন বাবার কাছে যতটা ভালোবাসা পেত তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসত আরিয়ানকে। অর্জুন ক্লাস 7-এ ক্যাডেট কলেজে চলে যায়। অর্জুন যখন ছুটিতে বাড়িতে আসত তখন তার কাছে ক্যাডেট কলেজ, নিয়ম শৃঙ্খলা, পড়াশোনা, অনিয়মের শাস্তি ইত্যাদি নানা রকম গল্প শুনত আরিয়ান। অর্জুন আরিয়ানকে বলতো, তোকে আমার মতো হতে হবে না, আমি কিন্তু আমার মতো হতে পারিনি। বাবা যেমনটা চেয়েছে তেমনই হয়েছি,
কিন্তু তুই হবি তোর মতো, তোর ইচ্ছে, নিজের ইচ্ছে মতো সব কিছু করবি। বাবাকে ভয় পাবার কিছু নেই। আমি যেটা করতে পারিনি সেটা তুই করবি। স্বাধীন একটা জীবনের অধিকার। এই কারণেই আরিয়ানের ভাইকে এত ভালো লাগতো। ভাইয়ের জন্য এমন কিছু নেই যা সে করতে পারত না। ছুটিতে বাড়িতে এসে আরিয়ান যদি সাহস করে দুই একটা ভুল করে ফেলতো, বাবার কাছে ধরা খাবার পর সব দোষ অর্জুন নিজের কাঁধে নিয়ে নিত। আরিয়ান একবার জিজ্ঞেস করল, দোষটা তো আমার, তুই কেন নিজের কাঁধে নিলি? বাবার কাছে তো আরও খারাপ হয়ে গেলি। ভাইয়ার কথা শুনে আরিয়ান হাসতে হাসতে বলেছিল, বাবার কাছে তুই এমনিকেই গুড বয়, আর আমি জঘন্য। বাবার কাছে আমি আলকাতরা আর তুই হলি দুধের মতো। এখন দুধের মধ্যে একটা মাছি পড়লে কিন্তু দেখতে খারাপ লাগবে, অথচ আলকাতরায় যতই মাছি পড়ুক তাতে কিছুই যায় আসে না। বাবা যদি আরিয়ানকে বলতো বাসার ময়লা নিচে ফেলে আসতে, আরিয়ান সেটা কখনো করতো না। কিন্তু অর্জুন যদি বলতো 10 কিলোমিটার দূর থেকে ঘুরে আসতে, সাথে সাথে চলে যেত আরিয়ান। আরিয়ান এমনিতেই ছিল উড়ু উড়ু টাইপের, অতপর ভাইয়ের সমর্থন পেয়ে আরও খানিকটা বিগড়ে গেল। সঞ্জয় সাহেব একটা সময় পর হাল ছেড়ে দিলেন। তিনি বুঝে গেলেন ছোট ছেলেকে মানুষ করতে পারবেন না, ছোট ছেলে কার ধরাছোঁয়ার বাইরে। অর্জুন ইন্টারমিডিয়েট শেষ করে আর্মিতে জয়েন করল। সঞ্জয় সাহেবেরও এটাই ইচ্ছে ছিল। তিনি পুলিশ অফিসার হলেও ছেলেকে আর্মির পোশাকে দেখতে চাইতেন। বিএমএ লং কোর্স 2 বছর ট্রেনিং শেষে অর্জুন জয়েন করল লেফটেন্যান্ট হিসেবে। মেধা, পরিশ্রম আর সাহসিকতার জন্য 3 বছরের মধ্যে কমিশন লাভ করে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন হয়ে গেল। অর্জুন প্রতিবার ছুটি শেষে যাবার সময় আরিয়ানের কাঁধে হাত রেখে বলতো, শোন, তোর যা ইচ্ছে তুই তাই করবি, কিন্তু সেটা পড়াশোনা ঠিক রেখে। আমি তোকে বলছি না ডাক্তার ইঞ্জিনিয়ার হ, বাবার সম্মানও বাড়াতে বলছি না। বাবার এমনিতেই অনেক সম্মান আছে, আরও যদি বাড়াতে হয় তার জন্য আমিই আছি। কিন্তু তুই এমন কিছু কখনো করবি না যাতে বাবার সম্মানটা কমে যায়। তুই কিছু করতে না পারলেও বাবা তোকে কিছু বলবে না, কিন্তু আমাকে ধরবে। সেদিন বাবার সামনে আমার মাথাটা যেন নিচু না হয়ে যায়। বাবার সামনে আমি তোকে নিয়ে গর্ব করতে চাই না, শুধু এতটুকু দেখাতে চাই যে কড়া শাসনে না রেখেও সন্তান মানুষ করা যায়। সন্তানকে তার ইচ্ছে মতো চলতে দিলেও সে প্রতিষ্ঠিত হতে পারে। তুই হলি বাবার সাথে আমার একটা খেলা, যে খেলায় আমাকে জিততেই হবে। চিন্তা করিস না, বলটা যেহেতু আমার, সুতরাং গোল তুই দিবি। কিন্তু কি? আমার একটা বাইক লাগবে। বাইক ছাড়া মেয়ে পটানো কষ্টকর। আরিয়ান হেসে বলল, ভালো হইলা না ভাইয়া। 6 মাস পর আরিয়ান ভার্সিটি থেকে ফিরে এসে দেখে বাসায় তার পছন্দের বাইকের ওপর অর্জুন বসে আছে। ভাইকে দেখে আরিয়ান চিৎকার করে উঠে জড়িয়ে ধরে, তুই কখন আসলি? আজকেই, 13 দিনের ছুটি। বাইক পছন্দ হয়? এটা আমার না, গায়ের লোকের। আরিয়ান ভাইকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাইয়া। অর্জুন আরিয়ানের হাতে বাইকের চাবি দিতে যেও দিল না। অর্জুন বলল, চাবি দিব, কিন্তু তার আগে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? যেভাবে ইচ্ছে মরে যা, কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে মরতে পারবি না। আরিয়ান ভাইকে ধরে কথা দিল, ঠিক আছে, কথা দিলাম, বাইক অ্যাক্সিডেন্টে মরব না। চল একটা চক্কর দিয়ে আসি। তুই চালা, আমি শিখে রাখি। খুশি হলো অর্জুন। ছোট ভাইকে বাইক নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। অর্জুনের ছুটি 13 দিনের মধ্যে 6 দিন শেষ হলো। অর্জুন মুখ কালো করে আরিয়ানের রুমে ঢুকলো। আরিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিরে, মুখটা বাংলার 5-এর মতো বানিয়ে রাখছিস কেন? এসপি সাহেব কি মার দিচ্ছে? তার চেয়ে খারাপ কিছু। কি? বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছে। ভাইয়ের কথা শুনে আরিয়ান একটা চিৎকার দিয়ে উঠল। অর্জুন বিরক্ত হলো, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? খুশির খবর শুনে চিৎকার করব না? এটা তোর কাছে খুশির খবর মনে হয়, আমার কাছে মহাবিপদ সংকেত। আজব তো, বিপদের কি আছে? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবি, সবারই তো একদিন বিয়ে করতে হয়। তুই কি বিয়ে করতে চাস না? সমস্যা কি বলতো? গোপন কোনো সমস্যা? বেজায়গায় টুলি টুলি লাগে নাই তো? ফাইজলামও বন্ধ কর। বিয়ে করা আমার সমস্যা নেই, কিন্তু পাত্রী বাবার পছন্দ করা। এখন আমার যদি পছন্দ না হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। বাবাকে বলতেও পারবো না। বাবাকে বলতে বলেছি কি তোকে? কে? তুই আমাকে বলবি, আমি বাবাকে বলে দিব, ঝামেলা শেষ। ছোট ভাইয়ের কথাই খুশি হলো অর্জুন। আসলেই তো, বাবাকে যে কথা সে কখনো বলতে পারবে না, আরিয়ানের কাছে সে কথা বলা কোনো ব্যাপারই না। পরদিন পাত্রী দেখতে চলে এলো সপরিবারে। অর্জুন ভেবেছিল পাত্রী পছন্দ হবে না, কিন্তু দেখার পর পাত্রী তার পছন্দ হয়ে গেল। বিশেষ করে মেয়েটার চোখ দুটো, এক পলক দেখে অর্জুন হারিয়ে গেল। এত সুন্দর চোখ এর আগে কখনো কারো দেখেনি। পাত্রী পছন্দ হয়েছে এ কথাও বাবাকে বলতে পারল না অর্জুন, বলতে হলো আরিয়ানকে। বড়রা চাইলেও ছেলে মেয়ে নিজেদের মধ্যে আলাদা হয়ে কথা বলল। প্রিয়াঙ্কা অর্জুনের দিকে তাকিয়ে বলল, আসুন। অর্জুন আরিয়ানের হাত ধরে নিচু স্বরে বলল, চল। আমি কোথায় যাব? আমার সাথে? আমি একা একা যেতে পারবো না। তুই কি বাচ্চা নাকি যে হিজিবিজি করতে যাবি? সাথে কাউকে যেতে হবে? তুই আর্মি অফিসার, তোর গরমই থাকবে অন্যরকম, দেখে মনে হবে বাঘ, অথচ তুই বিড়াল হয়ে আছিস কেন? শোন, তুই হবু বউয়ের সাথে কথা বলতে যাবি, শত্রুর সাথে পতাকা বৈঠকে নয়। এখানে আমার কোনো কাজ নেই। তোর কাজ না থাকলেও তোকে আমার দরকার, আর আমি বাঘ নাকি বিড়াল সেটা জানতে হলে তোকে আমার সাথে ক্যান্টনমেন্টে যেতে হবে।
সঞ্জয় সাহেব হয়তো বুঝতে পারলেন ব্যাপারটা। তিনি আরিয়ানকে অর্জুনের সাথে যেতে বললেন। বাসার ছাদে যাওয়ার সময় সিঁড়িতে অর্জুন বলল, দেখ ভাই, এই জীবনে মা, খালু, ফুপু ছাড়া আমি কখনো মেয়েদের সাথে কথা বলি নাই, কিন্তু এই বিষয়ে তুই বিদ্যাসাগর। এরকম একটা দিনে তুই যদি সাহায্য না করিস তাহলে তোকে আমার মতো না বানিয়ে লাভ কি হলো? আচ্ছা আচ্ছা, চলেন স্যার, যাওয়া যাক। আসার সময় টেবিল থেকে আরিয়ান 2টো আপেল হাতে করে নিয়ে এসেছিল। ছাদে এসে প্রিয়াঙ্কার অর্জুনের মাঝখানে দাঁড়ালো সে। তারপর আপেলে কামড় দিয়ে প্রিয়াঙ্কাকে বলল, হ্যালো হবু ভাবি, আমি আরিয়ান। আরে আমার বড় ভাই অর্জুন হাসান, ক্যাপ্টেন অফ বাংলাদেশ আর্মি। আসলে আর্মি অফিসার যেমন হওয়া দরকার, ভাইয়া কিন্তু ঠিক তেমনি, তবে সেটা মাঠে, আই মিন ক্যান্টনমেন্টে। ছোটবেলাতে পাবনা জেলা স্কুলে ছিল, তারপর ক্যাডেট কলেজে, এখন আর্মিতে। এই জীবনে তার মেয়েদের সাথে তেমনভাবে কথা বলা হয়ে ওঠেনি। এখন যেন তাল হারিয়ে না যায়, সেজন্যই আপনাদের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়িয়ে আছি। আপনি বিরক্ত হলে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয়াঙ্কা আর চোখে অর্জুনের দিকে তাকিয়ে দেখল, বেচারা কেমন যেন লজ্জা লজ্জা মুখে দাঁড়িয়ে আছে। অর্জুনের চেহারা দেখে বেশ হাসি পেল তার, ঠোঁটে চেপে হাসি আটকালো। অর্জুনকে বেশ পছন্দ হয়েছে প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা মনে মনে বলল, লজ্জাবতী ছেলে। প্রিয়াঙ্কার সাথে অর্জুনের 2-1টা কথা হলেও আরিয়ান যেন কথার ঝুড়ি খুলে বসল। যতক্ষণ ছাদে ছিল সবটা সময় আরিয়ান কথা বলল এক নাগারে। ছেলেমেয়ের দুজনেই দুজনকে পছন্দ হলো। বড়রা বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করতে লাগলো। অর্জুনের ছুটি আছে আর মাত্র কয়দিন, হুট করে তো আর বিয়ে করা যায় না। কথা হলো আগামী ছুটিতে অর্জুন বাড়ি আসলে বিয়ে হবে। বিয়ের সমস্ত ব্যবস্থা আগেই সেরে রাখবে 2 পরিবার। অর্জুন আসলেই বিয়ে। প্রিয়াঙ্কার বাড়িতে দুপুরের খাবার খেয়ে বাড়ির দিকে রওনা দিল আরিয়ানরা। অর্জুন ছুটি পেল 4 মাস পর। অর্জুন আসার পরই বিয়ের আয়োজন করা হলো। বিয়ের কার্ড ছাপানো থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়ে গেল 2 দিনেই। এবার শুধু বিয়ের অপেক্ষা। গত কয় মাসে অর্জুনের সাথে প্রিয়াঙ্কার ফোনে কথা হয়েছে নিয়মিত, যার দরুন দুজনের মাঝে সম্পর্কটা আগের চেয়ে অনেকটা সহজ হয়েছে। প্রিয়াঙ্কা শুধু অর্জুন না, আরিয়ান, হবু শ্বশুর শাশুড়ি সবার সাথেই কথা বলতো। অর্জুন আরিয়ানের রুমে এসে বলল, এই আরিয়ান, চল ঘুরে আসি। কোথায় যাবি? এই আশেপাশে কোথাও। ভাবির সাথে দেখা করতে? কদিন পরেই তো বিয়ে, খুদে দেখা করে তৃষ্ণা বাড়িয়ে লাভ আছে? এত বেশি বুঝিস কেন? তোকে আমার সাথে যেতে বলেছি, তুই যাবি। আচ্ছা চল। প্রিয়াঙ্কা অপেক্ষা করছিল রেস্টুরেন্টে। আরিয়ান গাড়ি থেকে নামতেই অর্জুন বলল, তুই যা বস, আমি গাড়ি রেখে আসছি। আরিয়ান ভেতরে আসতেই প্রিয়াঙ্কার সাথে চোখাচোখি হলো। প্রিয়াঙ্কা ইশারা করে ডাকল। আরিয়ান চেয়ে প্রিয়াঙ্কার সামনে চেয়ারে বসতেই প্রিয়াঙ্কা বলল, তারপর কি খবর ছোট বর? আজকাল তো তুমি কোনো খবরই নাও না। আমি আরও ভাবলাম তুমি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করলে কিনা। গৃহে যদি গৃহিণী না থাকে, সে গৃহ ত্যাগ করাই উত্তম। আরিয়ানের কথায় হেসে ফেলল প্রিয়াঙ্কা। আরিয়ান দূর থেকে প্রিয়াঙ্কার হাসি মুখ দেখল। এক মুহূর্তের জন্য থমকে গেল সে। মনে মনে বলল, মেয়েটার হাসি এত সুন্দর কেন? অর্জুন যে রেস্টুরেন্টে ঢুকল, ইনি এত হাসাহাসি হচ্ছে। প্রিয়াঙ্কা বলল, আমার ছোট বরের এমার্জেন্সি একটা বউ লাগবে, না হলে তিনি সন্ন্যাসী হবে বলে ঘোষণা দিয়েছেন। অর্জুন আহিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিরে, কথা সত্যি নাকি? সন্ন্যাসী হলে তো বন জঙ্গলে চলে যেতে হবে। আমার আবার বন জঙ্গল ভালো করে চেনা আছে। বান্দরবানের দিকে একটা জঙ্গল বেছে নিতে পারিস। আরিয়ান প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল, বউ মানে ভাইয়ার বউ। এতদিন যখন যাইনি, এখন তো গৃহ ছেড়ে কোথাও যাবার প্রশ্নই আসেনি। হাজার হলেও একটা বউ আছে। নির্ধারিত দিনে প্রিয়াঙ্কার অর্জুনের বিয়ে হলো। বাড়ির বড় ছেলে বিয়ে। আয়োজনের কমতি রাখলেন না সঞ্জয় সাহেব। মহা ধুমধামের সহিত বিয়ের কাজ শেষ হলো। বাসর ঘরে প্রিয়াঙ্কা বসে অপেক্ষা করছিল অর্জুনের জন্য, কিন্তু রুমে ঢুকল আরিয়ান। প্রিয়াঙ্কা চোখ তুলে আরিয়ানকে দেখে জিজ্ঞেস করল, ভাইয়ার হয়ে কি প্রক্সি দিতে আসছো? তোমার কি কোনো সমস্যা আছে? আসলেই ভাইয়া ব্যাটালিয়ন নিয়ে যতটা সাহসী, বাড়িতে ততটাই ভীত। তারপর আবার ভাইয়ার অনেক দয়ামায়া, সে বিড়াল মারতে পারবে না, তাই কাজটা আমাকেই করতে হবে। প্রিয়াঙ্কা আরিয়ানের কান টেনে ধরে বলল, খুব ফাজলামি হচ্ছে না? যাও, ভাইকে পাঠাও। তিনি কি দুনিয়ায় আছেন না মঙ্গল গ্রহে গেছেন? এত তারা কিসের? রাত তো সবে 8টা, তাই না? ঠিক আছে, আমি ঘুমালাম। তোমার ভাইকে বলো সে রুমে এসে যেন মশারি টানিয়ে দেয়। প্রিয়াঙ্কা লম্বা একটা হাই তুলল। আরিয়ান বলল, এই না ভাইয়া আসে। শুভকামনা রইল বড় বউ, তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। আগামী বছর এই দিনে কেউ একজন আমাকে চাচ্চু বলে ডাকো। কি ডাকবে তো? কানটা এগিয়ে নিয়ে এসো, কানে কানে বলি।
দরকার নেই, আমি দূর থেকেই শুনতে পাই। কানে কানে কথাটা ভাইয়াকে বলো। শুভরাত্রি। আরিয়ান রুম থেকে বেরিয়ে যাবার কয়েক মিনিট পরে অর্জুন রুমে আসলো। বিয়ের পরের সপ্তাহে সঞ্জয় সাহেব অর্জুনকে বললেন প্রিয়াঙ্কাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে। অর্জুন আরিয়ানের কাছে জানতে চাইল কোথাও যাওয়া যায় বলো তো। আরিয়ান কয়েকটা দেশের নাম বলতে অর্জুন না করে দিল। সে বলল, আমাদের দেশটা কি কম সুন্দর? তাহলে ঘোরার জন্য অন্য দেশে যেতে হবে কেন? সিলেট, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, কুয়াকাটা, এদিকে সুন্দরবন, কত জায়গা তো আছে। এগুলোর মধ্যে যে কোনো একটা নাম বলো। 4 দিনের ট্যুর হবে, ছুটি বেশি নেই। একেই বলে দেশপ্রেমিক। ভাইয়া, তুই এক কাজ কর, ভাবিকে নিয়ে সুন্দরবনে যা। তারপর দেশের ছেলে দেশের মাটিতে বিছানা পেতে শুয়ে গাছে গাছে বান্দরের নাচ দেখে চলে আয়। 2 ভাইয়ের কথা শুনে পাশ থেকে প্রিয়াঙ্কা ফিক করে হেসে ফেলল। অর্জুন থামিয়ে বলল, আচ্ছা, এক কাজ করি, আমরা কক্সবাজার যাই। সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। অর্জুন বলল, তাহলে তো হয়েই গেল। আরিয়ান, তুই বিমানের 3টে টিকিট কেটে ফেল, অনেক সময় বেঁচে যাবে। 3টে টিকিট কেন? মানুষ তো তোরা 2 জন। তুই আমাদের সাথে যাচ্ছিস। ভাইয়ের কথা শুনে অবাক হলো আরিয়ান। সে বলল, তোর মাথা কি গেছে নাকি? তোরা যাচ্ছিস হানিমুনে, আর আমি তোদের সাথে যে কি করব? হানিমুন বলতে কি বুঝাচ্ছিস? গুগলে সার্চ করে দেখে নে। এত কথা শুনতে চায় না। তোকে সাথে যেতে বলেছি, তুই যাবি। আমাদের দুজনের পিকচার তুলবার জন্য হলেও একটা ক্যামেরায় গলা ঝুলিয়ে তোর যাওয়া দরকার। তাছাড়া তোকে ছাড়া কোথাও কখনো গেছি? আমি আরিয়ানকে আমতা আমতা করতে দেখে প্রিয়াঙ্কা বলল, আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? আমরা বাবা মাকেও সাথে নিয়ে যাই, সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর দিয়ে আসি। অর্জুনের দিকে তাকিয়ে বলল, তুমি আবার কবে ছুটি পাবে তা ঠিক নেই। এখন যখন একটা সুযোগ পাওয়া গেছে, তখন সবাই মিলে ঘুরে আসি। যত বেশি মানুষ তত বেশি মজা, আনন্দ, খুশি। আরিয়ান বলল, এই জন্যই বাংলায় একটা প্রবাদ আছে, বসতে দিলাম পার্টিতে, বসলো যে মাটিতে। তোমাদের দুজনের হয়েছে তাই। যেতে বললাম হানিমুনে, আর তোমরা প্ল্যান করছো ফ্যামিলি ট্যুরের। বাহ, চমৎকার। অর্জুন আরিয়ানকে বলল, তুই চুপ কর। তারপর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল, কিন্তু বাবা মা কি যেতে রাজি হবে? সেটা আমার উপর ছেড়ে দাও। ছোট বর, যাও তো 5টা টিকিট কেটে ফেলো। আর অফিসার সাহেব, আপনি যান ব্যাগ গুছিয়ে ফেলতে। আমি যাচ্ছি বাবা মাকে রাজি করাতে। আরিয়ান ভেবেছিল বাবা প্রিয়াঙ্কাকে একটা ধমক দিয়ে তাড়িয়ে দেবে, কিন্তু অবাক হলো সে যখন দেখল প্রিয়াঙ্কার কথায় বাবা মা কক্সবাজার যাবার জন্য রাজি হয়ে গেছে। বিকেলে সবাই চলে গেল কক্সবাজার। প্রিয়াঙ্কা বাড়িতে আসার পর আরিয়ান খেয়াল করল বাড়ির সব কিছুই কেমন যেন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। বাড়ির গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত লাগলো পরিবর্তনের ছোঁয়া। জায়গা বদল হলো আসবাবপত্রের, রুমগুলো সাজানো হলো নতুন করে, নতুন জিনিসপত্র দিয়ে। এই পরিবর্তনের বাতাস শুধু জড়বস্তুতে লাগলো না, লাগলো মানুষের গায়েও, বিশেষ করে সঞ্জয় সাহেব। আরিয়ান ছোটবেলা থেকেই বাবাকে দেখে আসে রাগী আর গম্ভীর প্রকৃতির। বাবা কম কথার মানুষ, কিন্তু যে 2-একটা কথা তার মুখ দিয়ে বেরোতো তা মানুষের কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আরিয়ানের জীবনে বাবাকে হাতে গোনা কয়েকবার শুধু হাসতে দেখেছে, কিন্তু আজকাল লক্ষ্য করলে দেখা যায় বাবার রুয়ের সাথে রেডিওর মতো একটানা বকবক করে চলেছে। কারণে অকারণে হাসছে, চেহারা থেকে সে রাগী আর গম্ভীর মুখ যেন খসে পড়ছে ক্রমে ক্রমে। এদিকে সুজাতা বেগম সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছেন প্রিয়াঙ্কার হাতে। তিনি একদিন ঘোষণা করে বসলেন আজ থেকে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন। তার আর কোনো দায়িত্ব নেই, সংসারের সব দায়িত্ব এখন প্রিয়াঙ্কার। অনেকগুলো বছর পর সুজাতা বেগম যেন একটা প্রশান্তির শ্বাস নিলেন। প্রিয়াঙ্কা এমন একটা মেয়ে যার ওপর চোখ বন্ধ করে নির্ভর করা যায়। আরিয়ানের সাথে প্রিয়াঙ্কার সম্পর্কটা একদম বন্ধুত্বপূর্ণ। প্রিয়াঙ্কা যেমন আরিয়ানকে ছোট বর বলে ডাকে, আরিয়ানও মজা করে তাকে বড় বউ বলে। আরিয়ান বিয়ে পড়ছে, প্রিয়াঙ্কাও একই বিভাগের ছাত্রী। আরিয়ান পড়তে বসে কোনো একটা জায়গায় আটকে গেলেই ছোটে প্রিয়াঙ্কার দরজায়। প্রিয়াঙ্কাকেও কিছু সময়ের জন্য আরিয়ানের মাস্টারি করতে হয়। অর্জুনের পোস্টিং হয়েছে বান্দরবনে, সেখানে বউ নিয়ে থাকার মতো পরিবেশ নেই। নিজেদের 24 ঘন্টা থাকে রিক্সে। এজন্য প্রিয়াঙ্কা ঢাকাতেই রয়ে গেল। যদিও প্রিয়াঙ্কা বলেছিল সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। অর্জুন যদি পারে সে যেন ঢাকায় বদলি হয়ে আসে, যদি না পারে তো নাই, এখন যেমন আছে তেমনই চলবে। অর্জুন 3-4 মাস পর পর 10-15 দিনের ছুটিতে বাসায় আসে। এই কয়টা দিন বাড়িতে যেন ঈদ লেগে যায়। অর্জুন প্রতিবার ছুটি শেষে যাবার সময় আরিয়ানকে সেই পুরনো উপদেশগুলো দিয়ে যায়। আরিয়ানও ভাইয়ের কথা মন দিয়ে শোনে। অর্জুন না থাকায় প্রিয়াঙ্কার সমস্ত আবদারগুলো এসে পড়ে আরিয়ানের ঘাড়ে।
বিকেলবেলা ফুচকা ঝালমুড়ির আবদার তো নিয়মিত। কখনো কখনো মোড়ের দোকানের জিলাপিও প্রিয়াঙ্কার জন্য নিয়ে আসতে হয় আরিয়ানকে। আরিয়ানকে জ্বালানোর জন্যই প্রিয়াঙ্কা সবসময় বলে, এটা লাগবে, ওটা লাগবে, এটা এনে দাও, ওটা এনে দাও। প্রিয়াঙ্কার এই আবদারগুলোতে আরিয়ান কখনো বিরক্ত হয় না। আগে আরিয়ানের একটাই ব্যাংক ছিল, অর্জুন, কিন্তু এখন প্রিয়াঙ্কা একটা ব্যাংকের সমান। সোনার ডিমপাড়া হাঁসের উপর কখনো বিরক্ত হতে নেই। বিয়ের 1.5 বছর পর প্রিয়াঙ্কা মা হওয়ার খবর পেল। খবরটা দুই পরিবারে খুশির জোয়ার বয়ে আনল। প্রিয়াঙ্কার বাবার বাড়ির সবাই এলো প্রিয়াঙ্কাকে দেখতে। সাথে করে নিয়ে এলো নানান ধরনের মিষ্টি। প্রিয়াঙ্কা বাবা মায়ের একমাত্র মেয়ে। দুই পরিবারে প্রথম নাতি নাতনি আসছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আরিয়ান তখন বান্দরবন আছে। আরিয়ান খবরটা ভাইকে দেওয়ার জন্য ফোন করতে প্রিয়াঙ্কা বারণ করল। আরিয়ান ফোন রেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রিয়াঙ্কার দিকে। প্রিয়াঙ্কা বলল, আগামী মাসে তোমার ভাইয়া আসছে, খবরটা তখন দিব, এটা একটা সারপ্রাইজ। এখন তুমি ভাবো খবরটা কিভাবে দেওয়া যায়। এরকম কিছু করতে হবে যেন বেচারা বর চমকে যায় একেবারে। প্ল্যানটা কিন্তু তোমার হবে। আরিয়ান ভাবতে বসলো কিভাবে চমকে দেওয়া যায় ভাইয়াকে। এভাবে তাকে বাবা হবার খবরটা দেওয়া যায়। ভাইয়া যখন জানবে তার অবস্থা কেমন হবে, কতটা খুশি হবে। সেই মুহূর্তে ভাইয়ার মুখটা ভীষণ দেখতে ইচ্ছে করলো আরিয়ানের। আরিয়ান মনে মনে দারুণ একটা আইডিয়া পেল ভাইয়াকে চমকে দেবার জন্য। কিন্তু জীবনের চাকা ঘুরল ঠিক উল্টো দিকে। আরিয়ান রুমে বসে আছে অর্জুনকে চমকে দেবার জন্য, অথচ একটা খবর তাদেরকে চমকে দিল ভীষণভাবে। অনাকাঙ্ক্ষিত একটা ঝড়ে এলোমেলো হয়ে গেল দুইটা পরিবার, কয়েকটা মানুষ আর অজস্র স্বপ্ন। সেদিন বিকেলে বরাবরের মতোই প্রিয়াঙ্কা ফুচকার আবদার করল আরিয়ানের কাছে। আরিয়ান পাশের গলির দোকান থেকে ফুচকা নিয়ে এলো। দুজনে ফুচকা খেতে খেতে টিভি দেখছিল। এমন সময় নিয়মিত অনুষ্ঠানের চিত্র পাল্টে টিভি স্ক্রিনে লেখা উঠল ব্রেকিং নিউজ। সাথে সাথে ভেসে উঠল অর্জুনের ছবি। নিচে লেখা, বান্দরবনের সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৯তম ব্যাটালিয়নের ক্যাপ্টেন অর্জুন হাসান। টিভিতে অর্জুনের মৃত্যু সংবাদ শুনে কয়েক মুহূর্তের জন্যে প্রিয়াঙ্কা বাকরুদ্ধ হয়ে গেল। চিন্তাভাবনার শক্তি হারিয়ে ফেলল সে। হাত থেকে পড়ে গেল ফুচকার প্লেট। সেই শব্দে হুঁশ হলো প্রিয়াঙ্কার। একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালো প্রিয়াঙ্কা। আরিয়ান কাঠের পুতুলের মতো সোফায় বসে টিভির দিকে চেয়ে আছে। নিজের কানকে চোখে অবিশ্বাস হচ্ছে তার। সে চেয়ে রইল টিভির পর্দায় ভাইয়ের ছবির দিকে। সঞ্জয় সাহেব আর সুজাতা বেগম রুমে ছিলেন। তারা প্রিয়াঙ্কার চিৎকার শুনে দৌড়ে এলেন। প্রিয়াঙ্কাকে সোফায় পড়ে থাকতে দেখে দুজনেই চাইলেন আরিয়ানের দিকে। আরিয়ান এক দৃষ্টিতে চেয়ে আছে টিভির দিকে। আরিয়ানকে কিছু জিজ্ঞেস করার আগ মুহূর্তেই চোখে পড়ল টিভির পর্দায় অর্জুনের ছবি আর নিচের লেখাটা। দেখা মাত্রই জ্ঞান হারালেন সুজাতা বেগম। সঞ্জয় সাহেব মা শক্ত করে নিজেকে সামলে নিলেন মুহূর্তের মধ্যেই। স্ত্রীকে ধরে সোফায় বসিয়ে দিলেন। আরিয়ানের কাঁধ ধরে ঝাঁকি দিলেন। অনন্তকাল পরে যেন আরিয়ানের ঘোর ভাঙল। ঝাপসা চোখে বাবার দিকে তাকিয়ে তাকিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দিল। সঞ্জয় সাহেব আরিয়ানকে জড়িয়ে ধরে চোখ মুছলেন। মুহূর্তের মধ্যেই বাড়ির টেলিফোন বাজতে লাগলো এক নাগারে, কিন্তু সেটা ধরার মতো আগ্রহ দেখা গেল না কারো মধ্যে। আধ ঘন্টার মধ্যে প্রিয়াঙ্কাদের বাসা থেকে মানুষজন চলে এলো। সঞ্জয় সাহেব ডাক্তারকে ফোন করে আসতে বললেন। প্রিয়াঙ্কা আর সুজাতা বেগমকে স্যালাইন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলেন। 2 ঘন্টার ব্যবধানে বাড়িটা মানুষে ভর্তি হয়ে গেল। বাবা মা ভাবির দিকে তাকিয়ে আরিয়ান নিজেকে শক্ত করল। সবার সাথে সেদিন কথা বলল। গ্রামের আত্মীয় স্বজনদের ফোন করে অর্জুনের মৃত্যু সংবাদ দিল। আরিয়ানের মনে হলো 2 ঘন্টার ব্যবধানে সে যেন অনেক বড় হয়ে গেছে। অনেক বড় একটা দায়িত্ব তার কাঁধে। 4 ঘন্টা পরে প্রিয়াঙ্কা আর সুজাতা বেগমের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই তারা চিৎকার করে কান্না করলেন। তবে কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা নিজেকে সামলে নিল। একদম চুপ হয়ে গেল সে। চোখ থেকে অবিরাম অশ্রু গড়িয়ে পড়লেও মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আর্মি হেডকোয়ার্টার থেকে ফোন আসলো। সঞ্জয় সাহেব কথা বললেন তাদের সাথে। 2 ঘন্টা পরে কয়েকজন আর্মি অফিসার এলেন। তারা নানা রকম সান্ত্বনাবাণী শোনাতে লাগলেন। সঞ্জয় সাহেবের সাথে একান্তভাবে কথা বললেন। শক্ত মনের অধিকারী বাবাকে আরিয়ান সারা জীবন অপছন্দ করত, কিন্তু এই মুহূর্তে সে বুঝতে পারল এরকম পরিস্থিতিতে পাশে একটা কঠিন হৃদয়ের মানুষকে কতটা প্রয়োজন হয়। রাত থেকে একের পর এক আর্মি জিপ এসে থামল বাণীর সামনে। অর্জুনের ক্যাডেট কলেজের বন্ধুরা এলো, ব্যাচমেটরা এলো, আরও অনেক সামরিক বাহিনীর লোক এলো, যাদের আরিয়ান চিনল না, অর্জুনের পরিচিত হয়তো।
সকাল ভোরে হেলিকপ্টারে করে অর্জুনের লাশ এলো। আরিয়ান দূর থেকে দেখল। জীবনের প্রথমবার ভাইয়া বাড়িতে এসে তাকে চমকে দিল না, তার জন্য কোনো উপহার ছাড়াই বাড়িতে এলো। চোখ দুটো ঝাপসা হয়ে এলো আরিয়ানের। অর্জুনের একটা অভ্যাস ছিল, বাড়িতে আসার আগে কখনো বলতো না সে আসছে, হুট করে এসে আচমকা চমকে দিত সবাইকে। কিন্তু এবারের বাড়ি ফেরাকা যেন অন্যরকম। আরিয়ানের কিছুই করার নেই, যেন শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। সব কিছু সামরিক বাহিনীর লোকেরাই করল। সিভিলিয়ান কাউকে লাশের আশেপাশে ঘেঁষতে দিল না, এমনকি পরিবারের কাউকেই না। সঞ্জয় সাহেব অর্জুনের কমান্ডিং অফিসারকে অনুরোধ করলেন ছেলেকে একবার দেখতে চান। সঞ্জয় সাহেব একসময় বাহিনীতে ছিলেন এবং তিনি অনেক সিনিয়র, তাই অনুরোধ রাখলেন ব্রিগেডিয়ার। তবে পরিবারের বাইরে কেউ দেখতে পারবে না। সঞ্জয় সাহেব আরিয়ানকে ডাক দিলেন। আরিয়ান জানালো সে দেখতে চায় না। ছেলের মুখের দিকে এক পলক চেয়ে থেকে সঞ্জয় সাহেব চলে গেল। আরিয়ান ঠায় দাঁড়িয়ে রইল। কি হবে মৃত মানুষের মুখ দেখে? সাদা কাফনে ঢাকা অর্জুনের মুখটা কিছুতেই মানতে পারবে না সে। যে মুখের কথায় আরিয়ান নিজের জীবন দিয়ে দিতে পারত, যে মুখের দিকে তাকিয়ে আরিয়ান ভাবত এটা তার সুপারম্যান, সে ভাইকে এভাবে কফিনে মরা দেখতে পারবে না সে। ভাইয়ার মৃত মুখের চেয়ে জীবিত অবস্থায় হাসি মুখটা হাজার গুণ দামি। ভাইয়াকে সেই দেখার স্মৃতি বেঁচে থাকা অবস্থায় যেমন ছিল, সেই হাসি মুখটাই থাক। গতকাল বিকেল থেকে আরিয়ান যেন দুঃস্বপ্নের মধ্যে আছে। বারবার শুধু মনে হচ্ছে ঘুম ভেঙে গেলেই দেখবে এসব কিছুই না, সব কিছুই ঠিক আছে, ভাইয়া বেঁচে আছে। আচ্ছা, দুনিয়ায় কত শত কাকতালীয় ব্যাপার ঘটে, ভাইয়া যদি এখন বেঁচে উঠত, এরকম কাকতালীয় কোনো কিছু কি ঘটতে পারে না? কেন পারে না? ভেতর থেকে মায়ের চিৎকার শুনে আরিয়ান দৌড়ে ভেতরে গেল। অর্জুনকে দেখেই তিনি চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেছেন। মাকে ধরে রুমে নিয়ে যাওয়া হলো। তারপর অর্জুনের লাশটা মাঠে নিয়ে যাওয়া হলো জানাজার জন্য। স্থানীয় কবরস্থান মাঠে জানাজা শেষে সেনা সদস্যের সম্মানার্থে অর্জুনকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কাফন দাফন শেষে মৃতের মাগফিরাত কামনা করে দোয়া শেষে বাসায় ফেরে সবাই। ব্রিগেডিয়ার আশরাফ প্রিয়াঙ্কার হাতে তুলে দিল অর্জুনের সামরিক পোশাক। তারপর ড্রয়িং রুমে ডাকলেন পরিবারের সদস্যদের। মা অসুস্থ, তাই বাবা, আরিয়ান আর প্রিয়াঙ্কা এসে বসলেন অফিসারের সামনে। ব্রিগেডিয়ার আশরাফ সঞ্জয় সাহেবকে বলেন, স্যার, অর্জুনের মতো একজন চৌকস সেনা সদস্য হারিয়ে আমরাও কষ্ট পাচ্ছি। আমাদের পরিবারের একজন সদস্য এভাবে হারিয়ে যাবে, এটা মোটেও কাম্য নয়। আমি অর্জুনকে চিনি, বিএমএ ক্যাডেট অবস্থায় থেকে। অর্জুনের মতো বুদ্ধিমান, সাহসী এবং পরিশ্রমী ক্যাডেট আমি আমার সামরিক জীবনে খুব একটা বেশি দেখিনি। অর্জুন এমন একজন ছিল যার উপর চোখ বন্ধ করে নির্ভর করা যেত। আমি অর্জুনকে আমার আন্ডারে কাজ করার জন্য নিয়ে যাই। আপনি তো জানেন আমাদের দেশে পার্বত্য এলাকা কতটা ভয়ঙ্কর, কিন্তু অর্জুনের মতো হাতে গোনা কিছু অফিসার আছে যারা যে কোনো পরিস্থিতিতেই টিকে থাকতে পারে, নিজেদের ক্ষমতা প্রয়োগ করে দক্ষতার সাথে। অর্জুন তার প্রতিটা মিশন দক্ষতার সাথে শেষ করেছে। আর 6 মাস পর কমিশন লাভ করত অর্জুন। তারপর পাঠিয়ে দিতাম ঢাকা। কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেললেন অফিসার। তারপর বললেন, ঘটনাটা ছিল এমন, অর্জুন বিকেলে জিপ নিয়ে ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ চোখে পড়ে 4 জন মানুষকে, যাদের 2 জন ইয়াবা ব্যবসায়ী বলে পরিচিত ছিল। অর্জুন দেখেই তারা পালাতে থাকে। অর্জুন সিগন্যাল পাঠায় ক্যাম্পে, কিন্তু ক্যাম্প থেকে ঘটনাস্থল অনেকটা দূরে হওয়ায় অর্জুন টিমের জন্য বসে থাকেনি। সে জিপ নিয়ে ধাওয়া করে সন্ত্রাসীদের এবং 4 জনের মধ্যে 3 জনকে কৌশলে ধরে ফেলে। আসামিদের যখন জিপে করে নিয়ে ফিরে আসছিল, তখন পাশের জঙ্গল থেকে আচমকা হামলা করে দুষ্কৃতকারীরা। অর্জুনের কাছে রিভলভার ছিল, সে আরও 2 জনকে গুলিবিদ্ধ করে, কিন্তু অর্জুনের বিপরীতে ওরা সংখ্যায় ছিল অধিক। হঠাৎ একটা গুলি এসে বুকেই লাগে। অর্জুন পড়ে যায়, সরে যায় জিপের পেছনে চলে। অর্জুন আহত হয়েছে বুঝতে পেরে সন্ত্রাসীরা দ্বিগুণ গতিতে আক্রমণ করে। আরও 2 বুলেট অর্জুনের শরীরে লাগে। ঠিক সেই মুহূর্তে ইউনিট থেকে ব্রেকআপ টিম পৌঁছায়। হেলিকপ্টারে করে অর্জুনকে চট্টগ্রাম নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। থামলেন অফিসার। ফুপিয়ে কেঁদে উঠল প্রিয়াঙ্কা। আরিয়ান এসে প্রিয়াঙ্কার পাশে বসে প্রিয়াঙ্কার হাত ধরে শান্ত হতে বলল। অফিসার বললেন, দেশের জন্য যারা জীবন দেয় তারা মরে না, তারা অমর। হাসরের ময়দানে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। এরকম মৃত্যুটা সম্মানের। সামরিক বাহিনীর আমরা সবাই সৈনিক, কিন্তু প্রকৃত যোদ্ধা হয় হাতে গোনা কয়েকজন। অর্জুন ছিল সত্যিকারের একজন যোদ্ধা,
আমাদের হিরো। অর্জুনের জন্য আমার ব্যাটালিয়ন গর্বিত, বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত। বাড়িটা প্রায় ফাঁকা হয়ে গেছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ যারা এসেছিল, যাবার আগে সবাই দু একটা সান্ত্বনার বাণী শুনে চলে গেল। রয়ে গেল শুধু চাচা চাচি, ফুপা ফুপু আর প্রিয়াঙ্কাদের বাড়ির মানুষ। আরিয়ান রুমে এলো। বিছানায় গা দিতে অনুভব করল কতটা ক্লান্ত সে। গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত একটা ঘড়ির মধ্যে কেটে গেল সময়। আরিয়ান চোখ বন্ধ করল। সাথে সাথে চোখের পর্দায় ভেসে উঠল অর্জুনের সাথে শেষবার দেখা হবার মুহূর্ত। প্রতিবারের মতো আরিয়ান অর্জুনকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছিল। অর্জুন ট্রেনে ওঠার আগ মুহূর্তে আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, আরিয়ান, আমি সবসময় তোকে আমার মনের মতো করে মানুষ করতে চেয়েছি। আমার চাওয়াটা ছিল বাবার চাওয়ার ঠিক বিপরীত। কিন্তু তুই বড় হয়েছিস, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আমি জানি তুই এখনো বাচ্চা, বাস্তবতার সাথে তোর তেমনটা পরিচয় নেই, কিন্তু এখন থেকে নিজেকে বাচ্চা থেকে একটু একটু করে বের করে নিয়ে আয়, বাস্তবতার সাথে পরিচয় হ, যেন কখনো কোনো ঝড় এলে ভেঙে না পড়িস। কোনো বিপদ হলে তোকে মাথা ঠান্ডা রেখে সেই বিপদ সামলে নিতে হবে। বাবার সামনে প্রমাণ করতে হবে আমি তোকে অপদার্থও তৈরি করিনি। আরিয়ান ভাইয়ের মুখের দিকে চেয়ে রইল। অর্জুন দম নিয়ে বলল, আমার যে প্রফেশন, তাতে যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। 24 ঘন্টার রিক্সে থাকতে হয়। কখনো যদি আমার কিছু হয়ে যায়, বাবা মা প্রিয়াঙ্কার দায়িত্ব তোকেই নিতে হবে। সেদিন যেন তুই এলোমেলো না হয়ে যাস, পরিবার সংসারের হালটা শক্ত হাতে ধরে রাখতে পারিস। সেভাবে নিজেকে গড়ে তোলার এখনই সময়। এসব বলছিস কেন? তোর কিছু হবে না। তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। বাবা মা ভাবি কি হবে ভাবতে পারিস? আবারও বাচ্চাদের মতো কথা বলছিস। তুই 10ম শ্রেণীর ছাত্র না আরিয়ান, বড় হয়েছিস। বড়দের মতো ভাবতে শেখ। যেদিন আর্মিতে জয়েন করেছি সেদিন থেকে আমি আর তোদের নেই। আমি নিজের জীবনটা দেশের নামে লিখে দিয়েছি। দেশের জন্য নিশ্চিত মৃত্যু জেনেও আমাদের সামনে এগিয়ে যেতে হয়। চোখের সামনে অনেক সৈনিককে মরতে দেখেছি, অনেক লাশ নিজের কাঁধে নিয়ে ইউনিটে ফিরেছি। এরকম কোনো একদিন তো আমার ভাগ্যেও খারাপ থাকতে পারে, হয়তো আমাকেও কোনো সৈনিকের কাঁধে লাশ হয়ে ফিরে আসতে হবে। সেদিন আমি দূর থেকে দেখব তুই বাচ্চা নেই, বড় হয়েছিস, দায়িত্ব নিতে শিখেছিস, তাহলেই আমার জীবন সার্থক হবে। অর্জুনের কথা শুনে মন খারাপ হলো আরিয়ানের। ভাইয়ের কথার আগা পাঁচতলা কিছুই বুঝতে পারল না সে। আরিয়ান জিজ্ঞেস করল, ভাইয়া তোর কি হয়েছে বলতো? কখনো তো এসব কথা বলিস নাই, তাহলে আজ বলছিস কেন? আগে বলি নাই কারণ তুই ছোট ছিলি, এখন বড় হয়েছিস। তোকে তোর ইচ্ছে মতো যদি চলার স্বাধীনতা দিতে পারি, তাহলে তোকে দায়িত্বশীল করে তোলার দায়িত্ব আমার। আচ্ছা বুঝলাম, বাবা মা আর প্রিয়াঙ্কাকে তোর দায়িত্বে রেখে গেলাম। তোর উপর আমার ভরসা আছে, পরিস্থিতি যেমনই হোক সামলে নিস। হঠাৎই অর্জুন জড়িয়ে ধরল আরিয়ানকে। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে ট্রেনে উঠে পড়ল। যতক্ষণ ট্রেন দেখা গেল, আরিয়ান চেয়ে রইল সেদিকে। সেদিনের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল আরিয়ানের। সে যদি জানত সেটাই ভাইয়ার সাথে শেষ দেখা, তাহলে কিছুতেই সেদিন ভাইয়াকে ছাড়ত না সে। আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকত। মানুষ নাকি মরে যাবার আগে কিছুটা অনুভব করতে পারে, মন হয়তো বুঝতে পারে সে আর ফিরবে না। অর্জুন কি বুঝতে পেরেছিল? এই জন্যই কি বলেছিল কথাগুলো? সামনের মৃত্যু অপেক্ষা করছে জানার পরও কি অন্য কোনো পেশার মানুষ সামনে এগিয়ে যাবে, নাকি এটা শুধু আর্মিরাই পারে? আরিয়ান গর্ব অনুভব করল ভাইয়ের জন্য। অর্জুনের মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল প্রিয়াঙ্কা। সবার আগে সে নিজেকে সামলে নিল। আগের অবস্থায় ফিরে আসতে যুদ্ধ করে চলল নিজের সাথে, এবং বৃদ্ধ শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে যতটা সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে এলো সে। অর্জুনের মৃত্যুর কয়েক মাস পর যখন সবাই আঘাতটা সামলে নিয়ে কিছুটা স্বাভাবিক হলো, তখন নতুন করে একটা ঝড় এলো পরিবারে। প্রশ্ন উঠল প্রিয়াঙ্কাকে নিয়ে, সে কোথায় থাকবে? প্রিয়াঙ্কার পরিবার বলল, অর্জুন যখন নেই তখন এখানে থাকার কোনো মানেই হয় না। আর অর্জুনের বাবা মা বুঝল প্রিয়াঙ্কা চলে গেলে তারা বাঁচতে পারবে না। ছেলেকে হারিয়েছে কয়েক মাস আগে, তারপর প্রিয়াঙ্কার জন্যই যেন বেঁচে আছে তারা। প্রিয়াঙ্কাকে তারা কখনো ছেলের বউয়ের চোখে দেখেনি, সবসময় মেয়ে মনে করেছে। এখন মেয়েকে যদি বাবা মায়ের কাছ থেকে নিয়ে যায়, সেই বাবা মা বাঁচতে পারে না, তারাও বাঁচবে না। ছেলেকে হারানোর কষ্ট কাটিয়ে উঠলেও মেয়েকে হারানোর কষ্ট মেরেই যাবে তারা। আরিয়ান নেই, তাহলে প্রিয়াঙ্কা এখানে থাকবে কেন? প্রিয়াঙ্কার পরিবারের এমন প্রশ্নের উত্তর হিসাবে কঠিন একটা সিদ্ধান্ত নিলেন সঞ্জয় সাহেব। প্রিয়াঙ্কার সাথে নিজের বিয়ের কথা শুনে প্রথমে প্রিয়াঙ্কার মতো আরিয়ানও যেন আকাশ থেকে পড়ল।
হতভম্ব হয়ে চেয়ে রইল বাবার দিকে। আরিয়ানের মনে হলো ভাইয়ার শোকে বাবা পাগল হয়ে গেছে, তা না হলে এরকম চিন্তাভাবনা মাথায় আসে কি করে। সঞ্জয় সাহেব ছেলের মনের কথা বুঝতে পারলেন মনে হয়। তিনি বললেন, আমার কথা শুনে নিশ্চয়ই আমাকে পাগল মনে হচ্ছে তোর। তুই কি ভাবছিস আমার মাথা খারাপ হয়ে গেছে? শোন, হঠাৎ করে আমি এরকম একটা সিদ্ধান্ত নেইনি। অনেক ভেবেছি, দিন রাত এক করে ভেবেছি, তারপর এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া প্রিয়াঙ্কাকে আমাদের বাড়িতে রাখার জন্য কোনো অপশন নেই। প্রিয়াঙ্কা থাকতে চাইলেও ওর পরিবার এখানে রাখবে না। আমি বা তোর মা দুজনের কেউই চাই না প্রিয়াঙ্কা আমাদের ছেড়ে চলে যাক। সঞ্জয় সাহেব থামলেন। আরিয়ান বলল, আমিও চাই না ভাবি চলে যাক, কিন্তু তাই বলে। সঞ্জয় সাহেব বললেন, তুই কি চাস অর্জুনের সন্তান পৃথিবীতে এসে জানুক সে এতিম, তার বাবা বলে ডাকার কেউ নেই? কেউ না জানুক, আমি জানি অর্জুন তোকে কতটা ভালোবাসতো। তুই কি অর্জুনের সন্তানকে নিজের সন্তান মনে করতে পারবি না? তুই কি চাস না অর্জুনের সন্তান কষ্টহীন বাঁচুক, বেড়ে উঠেও সে কাউকে বাবা বলে ডাকুক, বাবার ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন পাক? বাবার কথা শুনে আরিয়ান মনে মনে বলল, এটাই কি প্রকৃতির হিসাব? প্রকৃতি কি এটাই চায়? এই জন্যই কি অর্জুন তাকে এতটা ভালোবাসত? এই জন্যই কি অর্জুন এত তাড়াতাড়ি মারা গেল? অর্জুন তাকে যতটা ভালোবাসত, প্রকৃতি চায় অর্জুনের সন্তানকে আরিয়ান ঠিক ততটাই ভালোবাসুক। কারো ভালোবাসা পেলে তাকেও সমপরিমাণ ভালোবাসা ফেরত দিতে হয়। অর্জুন তো নেই, তাহলে অর্জুনের ভালোবাসা অর্জুনের সন্তানই না হয়ে পেল? আরিয়ান প্রিয়াঙ্কার সাথে এ বিষয়ে কথা বলে জানল প্রিয়াঙ্কার বিয়েতে কোনো আপত্তি নেই, সে রাজি। আরিয়ান আর কিছু বলল না। পরিবারের সবাই যেটা চায় সেও তাতেই সায় মিল। আরিয়ান রাজি হয়েছে দেখে সবাই খুশি হলো, কিন্তু খুশি হলো না প্রিয়াঙ্কার পরিবার। প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্ত তারা কিছুতেই মানতে পারছে না। বিয়ের সময় শুধু প্রিয়াঙ্কার বাবা মা উপস্থিত থাকলেন নিষ্ক্রিয় দর্শক হিসেবে, যেন থাকার জন্যই থাকা। বিয়ের কার্যক্রম শেষ হতেই তারা চলে গেল। যাবার আগে প্রিয়াঙ্কার সাথে একটা কথা বলারও প্রয়োজন মনে করলেন না। এক প্রকার ঘরোয়াভাবেই আরিয়ানের সাথে প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেল। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘোর ভাঙল আরিয়ানের। চোখ তুলে চেয়ে দেখে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। আরিয়ানকে চেয়ে থাকতে দেখে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল, এত রাতে ছাদে কি করছো তুমি? কিছু করছি না, এমনিতেই বসে আছি। দেখি, উঠে দাঁড়াও, তোমাকে সার্চ করব। মানে? মানে তোমার কাছে সিগারেট, গাঁজা, আফিম ইত্যাদি একটা আত্মা আছে। তুমি ছাদে বসে বসে এসব খাচ্ছ। তা না হলে এত রাতে ছাদে কি করো তুমি? দূরু, কি বলো এসব? আমি এসব খাই না। সেটা সার্চ করলেই বোঝা যাবে। হাত উঁচু করো। আরে অদ্ভুত, এত রাতে কি শুরু করলে? প্রিয়াঙ্কা কটমট করে বলল, এত রাতে তুমি কি শুরু করছো? আরিয়ান বুঝতে পারল প্রিয়াঙ্কা তাকে সার্চ না করে লাভ নেই। আরিয়ান হাত উঁচু করল। প্রিয়াঙ্কা এক এক করে আরিয়ানের সমস্ত পকেট খুঁজে দেখল। তারপর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ছাদে খুঁজে দেখল। কয়েক মিনিট খোঁজাখুঁজি করেও কিছু পাওয়া গেল না। ছাদে ছাই বা এ জাতীয় কিছু চিহ্ন নেই। প্রিয়াঙ্কা বলল, ওকে, বিশ্বাস করলাম তোমাকে। বিশ্বাস করলে মানে? অবাক হলো আরিয়ান। এই তোমার বিশ্বাসের নমুনা। খোঁজার পর বলছো বিশ্বাস করলাম? বেঁচে গেছো, কিছু পাইনি। কিছু পাওয়া গেলে কানে ধরে সোজা বাবার কাছে নিয়ে যেতাম। তারপর বাবা তার পাখি মারা বন্দুক দিয়ে তোমাকে গুলি করত। থাকলে তো পাবে, আমিও সব খাই না। 7-এ থাকতে একবার সিগারেট খাওয়ার সময় ভাইয়ার হাতে ধরা পড়েছিলাম। ভাইয়া অবশ্য তখন কিছু বলেনি। ছুটি শেষে যাবার সময় বলেছিল আর যেন কখনো ওসব না খাই। তারপর আমি সিগারেটের খাওয়া তো দূরের কথা, দেখিও নেই। ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বাজে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামল সে। এত দেরি তো কখনো হয় না ঘুম ভাঙতে, আজ দেরি হলো কেন? আরিয়ানও আগেই উঠে পড়েছে, অথচ তাকে ডাক দেয়নি। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিচেনে এসে অবাক হলো। সুজাতা বেগম সকালে নাস্তা তৈরি করছেন। পাশে একটা 16-17 বছর বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা বলল, মা, আপনি কিচেনে কেন? যান, ড্রয়িং রুমে গিয়ে বসেন, আমি রান্না করছি। সকালে একটু ডাক দিলেই পারতেন, কত বেলা হয়ে গেছে। সুজাতা বেগম প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, তোমাকে আর কিচেনে আসতে হবে না। রান্না করা তো দূরের কথা, তুমি কিচেনের সীমানাতেও পা দিবে না। এখন থেকে তোমাকে পুরোপুরি রেস্টে থাকতে হবে। কিচেনের দায়িত্ব এখন থেকে আমার আর জুলেখার। সুজাতা বেগম পাশের মেয়েটিকে দেখিয়ে বলল, ওর নাম কল্পনা, আজ থেকে আমাদের বাসায় কাজ করবে। প্রিয়াঙ্কা বলল, কল্পনার সাথে আমি কাজ করছি, আপনি যান।
সুজাতা বেগম প্রিয়াঙ্কার দিকে কৃত্রিম রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মেয়ে, এত বেশি বোঝো কেন তুমি? সব কাজ যদি আপনি করেন তাহলে সারাদিন আমি কি করব? বসে থাকবে, শুয়ে থাকবে আর খাবে? এটা কিন্তু বাড়াবাড়ি। আমার এখনো কাজ করতে তেমন সমস্যা হচ্ছে না। তোমার বাড়াবাড়ি মনে হলে তাই, এখন এখান থেকে যাও। কি আজব, আমি যাব না। এখন নিজের হাতে চা বানাবো, তারপর চা খাবো। সুজাতা বেগম কোনো কথা না বলে প্রিয়াঙ্কার হাত ধরে টেনে নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিয়ে গেল। প্রিয়াঙ্কা হাঁ করে চেয়ে রইল শাশুড়ির দিকে। তার কয়েক মিনিট পর নিজের হাতে চা নিয়ে এলো প্রিয়াঙ্কা। শাশুড়ির হাত থেকে চায়ের কাপ নিতে নিতে বলল, আমার মনে হচ্ছে আমি হলাম শাশুড়ি আর আপনি বউ। সুজাতা বেগম হেসে বললেন, এখন থেকে তাই। শাশুড়িকে অনেকদিন পর এমন হাসি খুশি দেখে মনটা আনন্দে ভরে উঠল প্রিয়াঙ্কার। পরিবারে যেন আবারও আগের মতো হাসি খুশি আনন্দ ফিরে আসছে। হঠাৎই চোখ দুটো ঝাপসা হয়ে এলো প্রিয়াঙ্কার। গাল বেয়ে এক ফোঁটা নোনা জল চুপ করে চায়ের কাপে পড়ল। বিকালের বারান্দায় বসে সুজাতা বেগম প্রিয়াঙ্কার চুলে তেল দিয়ে দিচ্ছিল আর নানান ধরনের গল্প করছিল। শাশুড়ির গল্প শুনে প্রিয়াঙ্কা হাসতে হাসতে গলিয়ে পড়ছিল শাশুড়ির কোলে। এরকম হাসার জন্য প্রিয়াঙ্কাকে সুজাতা বেগম মাঝে মাঝে ধমক দিলেও প্রিয়াঙ্কার হাসি মুখটা দেখতে খুব ভালো লাগছিল তার। সুজাতা বেগম তেল দেওয়া শেষ করে চলে গেলেন। প্রিয়াঙ্কার রুমে এসে দেখে আরিয়ান পড়ছে, সামনে তার পরীক্ষা। প্রিয়াঙ্কা আরিয়ানের পাশে বিছানায় বসে বলল, শোনো। আরিয়ান প্রিয়াঙ্কার দিকে তাকালো। প্রিয়াঙ্কা বলল, চাউল ভাজা খেতে ইচ্ছে করছে, সাথে কাঁচামরিচ, চানাচুর আর ছোলা লাগবে। এসব দিয়ে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি কল্পনা দিয়ে চাউল ভাজি করছি, তুমি নিচে থেকে চানাচুর আর ছোলা এনে দাও। আরিয়ান বলল, মা তোমাকে এসব ভাজা পোড়া খেতে বারণ করেছে না? আমি পারবো না, মা জানতে পারলে আমার কপালে দুঃখ আছে। আরে মা জানবে না, যাও। পারবো না, নিজে নিয়ে খাও। যাও না, এমন করো কেন? আগেই তো ভালো ছিলে। মুরব্বীরা বলে গর্ভাবস্থায় কিছু খেতে ইচ্ছে করলে সেটা খেতে হয়, না হলে সন্তান জন্মের পর মুখ থেকে লালা পড়ে, তখন বুঝবে কেমন লাগে। কোলে নিলেই লালা দিয়ে শার্ট ভিজিয়ে দেবে, সবাই বলবে পচা বাচ্চা। প্রিয়াঙ্কা বাচ্চাদের মতো করে বলল কথাগুলো। আরিয়ানের মায়া হলো। এরকম করে বললে কখনো না করা যায়? এই শেষবার, বলে আরিয়ান নিচে গেল। প্রিয়াঙ্কা কল্পনা দিয়ে চাউল ভাজিয়ে কাঁচামরিচ কুচি করে কেটে সেগুলো নিয়ে ছাদে এলো। এজন্য অবশ্য কল্পনাকে ঘুষ দিতে হলো 100 টাকা। আরিয়ান চানাচুরার ছোলা নিয়ে ছাদে এসে প্রিয়াঙ্কার পাশে বসল। প্রিয়াঙ্কা আরিয়ানকে বলল, ছাদের দরজা আটকে দিয়ে আসো তো। আরিয়ান যেয়ে দরজা আটকে এলো। চাউল ভাজা, চানাচুর, ছোলা, কাঁচামরিচ সবগুলো একসাথে মাখাতে বলল আরিয়ানকে। আরিয়ান মাখিয়ে দিল। প্রিয়াঙ্কা খাওয়া শুরু করল। প্রিয়াঙ্কা চাউল ভাজা মুখে দিয়ে চোখ বন্ধ করে চিবুচ্ছিল, যেন অমৃত খাচ্ছে। আরিয়ান অপুলক দৃষ্টিতে চেয়ে রইল প্রিয়াঙ্কার দিকে। কে যেন বলেছিল, মা হবার সময় মেয়েদের চেহারা মায়াবী হয়ে যায়। আরিয়ানের মনে হলো কথা সত্যি। প্রিয়াঙ্কাকে সত্যি অনেক মায়াবী লাগছে। রাতে শুয়ে প্রিয়াঙ্কা আরিয়ানকে জিজ্ঞেস করল, আচ্ছা বলতো, আমার কি বাচ্চা হবে, ছেলে না মেয়ে? আরিয়ান জবাব দিল, আমার অনুমান শক্তি খুবই খারাপ, তাই বলতে পারছি না। তবে যাই হোক, আমরা তাতেই খুশি। শুধু চাই বাচ্চা আর বাচ্চার মা সুস্থ থাক। সুস্থই তো আছি। তোমার ভাইয়া কিন্তু বলতো প্রথমে যেন আমার মেয়ে হয়। একটা ফুটফুটে পরীর মতো মেয়ে বাচ্চার শখ ছিল ওর। আমি বলতাম আমার ছেলে হবে। এই নিয়েই তর্ক হতো আমাদের মাঝে। কিন্তু এখন আমি চাই আমার যেন একটা মেয়ে বাচ্চা হয়, ঠিক যেমনটা অর্জুন চাইতো। আরিয়ান কিছু বলল না। প্রিয়াঙ্কা বলল, সেদিন ডাক্তারকে নিষেধ করলে কেন? কি বাচ্চা হবে বলতে? তুমি যদি কাউকে সারপ্রাইজ দিতে চাও, তাহলে কি তাকে জিজ্ঞেস করবে কি দিবে? যে পরিবারের আসছে সে তো আমাদের জন্য আসছে একটা সারপ্রাইজ। আগে থেকে যদি জেনে যাই ছেলে না মেয়ে, তাহলে তো হলো না। ও যেদিন দুনিয়ায় আসবে সেদিনই জানব, তার আগে না। বুঝলাম। আচ্ছা, একটা কথা বলি। বলো। না মানে, ডেলিভারির সময় তো অনেকেই মারা যায়। আমি যদি মারা যাই তাহলে তুমি তাড়াতাড়ি আরেকটা বিয়ে করে ফেলবে। আমার সন্তান যেন মা ছাড়া বড় না হয়। ফালতু কথা বলো কেন? সেরকম কিছুই হবে না। আমিও জানি হবে না। কথা সত্যি কি জানো, মানুষ যখন মৃত্যু চায় তখন সে মারা যায় না, অথচ বাঁচতে চাইলেই মারা যায়। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমি ঘুমাবো, তুমিও ঘুমাও। ফালতু কথা অনেক বলেছ। আমার ঘুম আসছে না। আচ্ছা শোনো, এখন ভালো কথা বলি। তোমার কোনো মেয়ে পছন্দ আছে? মানে বিয়ে করতে চাও? আমার তো বিয়ে হয়ে গেছে। শুধু বিয়েই হয়েছে, বউ তো পাওনি। তুমি কি থামবে, নাকি আমি কাঁথা বালিশ নিয়ে ছাদে চলে যাব? আচ্ছা থামছি, কিন্তু ঘুম আসছে না। তোমার যদি ঘুম না পায় তাহলে একটা কাজ করে দাও। কি? আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমিয়ে যাব। আমার যখন ঘুম না আসে তখন মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমিয়ে যায়।
আরিয়ান আলতো করে প্রিয়াঙ্কার মাথায় হাত রাখল। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে নিল। মনের পর্দায় ভেসে উঠল স্মৃতি। সেদিন প্রিয়াঙ্কার মাথায় ব্যথা করছিল। সে অর্জুনকে বলতেই অর্জুন উঠে বসে প্রিয়াঙ্কার মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল যত্ন করে, আরামের। প্রিয়াঙ্কা যখন ঘুমিয়ে গেছে জানে না। ঘুম ভাঙল রাত 2টায়। তখনও অর্জুন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়াঙ্কা উঠে বসে জিজ্ঞেস করল, ঘুমাওনি না কেন? ডিউটির সময় ঘুমালে চাকরি থাকবে না। ঠিক আছে, এবার ঘুমাও। তোমার মাথা ব্যথা কমেছে? অর্জুন প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে কানে কানে দুটো কথা বলতেই প্রিয়াঙ্কার হার্টবিট মিস হবার জোগাড় হলো। সেই রাতের কথা মনে পড়তেই প্রিয়াঙ্কার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আরিয়ান এখনও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়াঙ্কার বলতে ইচ্ছে হলো, আরিয়ান হাত সরাও, কিন্তু বলতে পারল না। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। দিন সপ্তাহ করে কেটে গেল আরও 3টা মাস। প্রিয়াঙ্কা খেয়াল করছে যতদিন যাচ্ছে বাড়ির মানুষগুলো তত বেশি কেয়ারিং হয়ে উঠছে। আগে শুধু কিচেনে যাওয়া বারণ ছিল, এখন সব কিছুতেই শাশুড়ির খবরদারি। শাশুড়ির এমন খবরদারিতে প্রিয়াঙ্কা মাঝে মাঝে বিরক্ত হয়। কখনো আবার আনন্দে নেচে ওঠে মন, কখনো কখনো খুশিতে চোখের পাতায় জল জমে। আরিয়ানটা হয়েছে একদম মায়ের মতো, সারাক্ষণ পেছনে পেছনেই থাকবে। কোনো কিছু দরকার হলে চাওয়ার আগেই নিয়ে এসে হাজির হবে। বাড়ির মানুষজনের ব্যবহারে প্রিয়াঙ্কার মনে হয় সে রূপকথার জগতে আছে। নিজেকে মহারানী মহারানী লাগে। সবাই যেন তার সেবা করার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। প্রতি মাসে একবার করে প্রিয়াঙ্কাকে ডাক্তারের কাছে নিয়ে যেত আরিয়ান চেকআপের জন্য। রাস্তায় এত ধীরে গাড়ি চালাতো যে বিরক্ত হয়ে যেত প্রিয়াঙ্কা। গত মাসে ডাক্তার বলল বাইরের খাবার ভাজা পোড়া খাওয়া একদম নিষেধ। তারপর থেকে আরিয়ানকে 1000 বার বললেও প্রিয়াঙ্কা কোনো কিছু আনাতে পারল না। সেদিন প্রিয়াঙ্কার বাবা মা প্রিয়াঙ্কাকে দেখতে এসেছিল। আরিয়ানের সাথে বিয়ে হবার পর থেকে তারা আর এই বাড়িতে আসেনি। মাঝে মাঝে ফোন করত, কিন্তু প্রিয়াঙ্কা ধরত না। তুই কি এখনও আমাদের ওপর রেগে আছিস? আমরা তো তোর ভালোই চেয়েছিলাম, কিন্তু আমাদের কথা যখন শুনলি না তখন আমাদের তো কিছু করার নাই। তোর জীবন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর আছে, তাই বলে আমাদের পর করে দিবি? কোনো রকম যোগাযোগ রাখবি না? মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা বলল, তোমরাই তো পর করেছ মা। গত 4 মাসে একটাবারও তো দেখতে আসেনি। তোকে কতবার ফোন করেছি, তুই কখনো ফোন ধরেছিস? তোর ফোন না ধরায় আমাদের মনে হলো তোর রাগ এখনও কমেনি, তাই তোর সামনে আসার সাহস পাইনি। আচ্ছা, এসব বাদ দে, আমরা তোকে নিতে এসেছি। এই সময়টা মেয়েদের বাবার বাড়ি থাকতে হয়। প্রিয়াঙ্কা মায়ের কথা শুনে অবাক চোখে চাইল। প্রিয়াঙ্কা বলল, বাবার বাড়ি থাকতে হবে কেন? কারণ আমি মা। মা বাবার সন্তানের যতটা যত্ন নিতে পারে অন্যরা তা পারে না। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি অনেক তফাৎ আছে। এই সময়টা মেয়েদের যত্নে রাখতে হয়। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা হেসে ফেলল। হাসি থামিয়ে সে বলল, তোমরা এখনও মানুষ চিনতে পারোনি মা। তোমরা যেমনটা ভাবো এই বাড়ির মানুষগুলো তেমন না। তোমরা কল্পনাও করতে পারবে না এরা সবাই কতটা ভালো। আর যত্নের কথা বললে না, কখনো যদি শাশুড়ি আর তোমার মধ্যে কোনো একজনকে বেছে নিতে হয়, আমি চোখ বন্ধ করে শাশুড়িকে বেছে নেব। রেখা বেগম মেয়ের কথায় মন খারাপ করলেন। তারপরও বললেন, কিন্তু মানুষ কি বলবে? প্রথম সন্তান হবে, অথচ সেটা শ্বশুরবাড়ি। তোর কি বাবা মা নয়? মানুষের কথায় আমার কিছু যায় আসে না মা। এ বাড়ির মানুষগুলোকে না দেখে আমি যেমন থাকতে পারবো না, তেমনি এরাও আমাকে ছাড়া থাকতে পারবে না। এই বাড়ি ছেড়ে কোথাও গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। রেখা বেগম অনেক বুঝিয়েও প্রিয়াঙ্কাকে রাজি করাতে পারলেন না। প্রিয়াঙ্কার এক কথা, এই বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না, মৃত্যু হলে বাড়িতেই হবে। রেখা বেগম শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে গেল। বিকেলে প্রিয়াঙ্কা ছাদে যেতে চাইলে আরিয়ান প্রিয়াঙ্কার হাত ধরে ধীরে ধীরে ছাদে নিয়ে এলো। ছাদের দোলনায় বসে দোল খেতে খেতে প্রিয়াঙ্কা আরিয়ানকে জিজ্ঞেস করল, আচ্ছা, দুনিয়ায় কি আর কোনো মানুষ মা হয় না? তোমাদের ব্যবহারে মনে হচ্ছে এই পৃথিবীতে একমাত্র আমিই মা হব। আরিয়ান প্রিয়াঙ্কার পাশে বসে বলল, দুনিয়ার সব মানুষ তো আর তুমি না, তুমি হলে স্পেশাল। কেন, আমার মাথায় কি দুটো শিং আছে? জিরাফের মতো বড় বড় দুটো শিং। কথাটা বলেই হাসতে লাগলো প্রিয়াঙ্কা। হেসে ফেলল আরিয়ানও। 9 মাস পড়তে প্রিয়াঙ্কার ছাদে যাওয়া নড়াচড়া করার ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করলেন সুজাতা বেগম। প্রিয়াঙ্কা কখনো খেতে না চাইলে তিনি জোর করে নিজের হাতে খাওয়াতে লাগলেন। মাঝে মাঝে প্রিয়াঙ্কা না খেলে তিনিও না খেয়ে বসে থাকতেন। প্রিয়াঙ্কা পেটের দিকে তাকিয়ে বলতো, ওই তুই তাড়াতাড়ি ল্যান্ড কর দুনিয়ায়, তোর দাদি আমাকে মেরে ফেলছে আদর করে করে। আরিয়ান পড়তেছিল। প্রিয়াঙ্কা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে আরিয়ানকে জিজ্ঞেস করল, আচ্ছা আরিয়ান, আমি অনেক মোটা হয়ে গেছি তাই না? আরিয়ান বই থেকে মুখ না তুলে বলল, বাচ্চা হবার আগে মেয়েরা একটু মোটা হবে, এটা তো স্বাভাবিক।
তুমি বুঝতে পারছো না, শুধু পেট না, মুখ, হাত, পা, পুরো শরীর মোটা হয়ে গেছে। এটা বাচ্চা হবার জন্য না, আমার শাশুড়ি মায়ের জোর করে এটা ওটা খাওয়ানোর জন্য। বাচ্চা হবার পরও দেখো আমি মোটাই রয়ে যাব, তখন সকাল বিকাল দৌড়াতে হবে চিকন হবার জন্য। প্রিয়াঙ্কা আরিয়ানের পাশে এসে বলল, আচ্ছা তোমার পরিচিত কোনো জিমনেজিয়াম আছে? ভাবছি ভর্তি হব। এসব আজব চিন্তাভাবনা বাদ দাও, ওই যে ড্রেসিং টেবিলের উপর আম্মু দুধ রেখে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। এবার রুমে এসে যদি দেখে এখনও দুধ খাওনি, চিৎকার করে বাড়ি কাঁপিয়ে তুলবে। একটা উপকার করতে পারবে? কি? প্রিয়াঙ্কা দুধের গ্লাস এনে আরিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি খেয়ে ফেলো। মা বুঝবে না? ফাজলামি করো, আম্মুকে ডাক দেব। প্রিয়াঙ্কা অনিচ্ছায়ও দুধ খেলো। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমাকে জোর করে খাওয়ানোর অপরাধে বাচ্চা হওয়ার পর তোমাদের সবাইকে না খেয়ে মারব। রাত 2টোর দিকে প্রিয়াঙ্কার ডেলিভারির ব্যথা উঠল। আরিয়ান দৌড়ে যেয়ে ডেকে তুলল বাবা মাকে। সঞ্জয় সাহেব হাসপাতালে ফোন করার 20 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে থামল বাসার সামনে। রাত 3:30-র দিকে হাসপাতালে প্রিয়াঙ্কার নর্মাল ডেলিভারি হলো। নার্স এসে জানালো মেয়ে সন্তান হয়েছে, মা মেয়ে দুজনেই সুস্থ আছে। খুশিতে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আরিয়ান। সঞ্জয় সাহেবের চোখেও ঝাপসা হয়ে এলো। আরিয়ান ফোনে অর্জুনের ছবির দিকে তাকিয়ে বলল, শোন ভাইয়া, একটা বিরাট খুশির সংবাদ আছে। তুই তো বাবা হয়ে গিয়েছিস রে, আর আমি চাচ্চু। আমাদের পরিবারে তো একটা রাজকন্যা চলে এলো, ঠিক যেমন তুই চাইতি। আরিয়ানের চোখ থেকে জল গড়িয়ে পড়ল অঝোর ধারায়। ভাইয়ার ছবির দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। বুকের ভেতর জ্বলে পড়ে যেতে লাগল। মনে হলো দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাবে সে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরল আরিয়ান। বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। প্রিয়াঙ্কা এক দৃষ্টিতে চেয়ে আছে মেয়ের মুখের দিকে। মেয়েটা দেখতে একদম বাবার মতো হবে, এরকম একটা ফুটফুটে মেয়ে বাচ্চার খুব শখ ছিল অর্জুনের। প্রিয়াঙ্কার মনে পড়ল অর্জুন বলেছিল, শোনো, আমাদের প্রথমে মেয়ে হলে তার নাম রাখব পূরবী। তোমার নামের সাথে মিল রাখবে? না, আমার নামের সাথে মিল রেখে তো আরও নাম হয়, পূরবী। পূরবী কেন? কারণ আমাদের মেয়েটা হবে পুরনো দিনের রাজকন্যাদের মতোই সুন্দর। ছোট ছোট করে সে অনর্গল কথা বলে যাবে। পূরবীর মুখ থেকে বেরোনা প্রতিটি কথাই হবে একটা পুরনো মধুর গল্পের অংশ। বুঝতে পারছো? আমরা দুজন পূরবীর দুই পাশে শুয়ে পূরবীর গল্প শুনব। মানুষ বলবে, ওই যে পূরবীর বাবা মা। কথাগুলো মনে হতেই প্রিয়াঙ্কার চোখ জোড়া ভিজে এলো। প্রিয়াঙ্কা মেয়ের দিকে তাকিয়ে আনমনে বলল, পূরবী। সপ্তাহ, মাস, বছর করে কেটে গেল 5টা বছর। পূরবীর বয়স এখন 5 বছর। পূরবীকে দেখে মনে হয় আসলে যেন রূপকথার রাজ্য থেকে নেমে আসা কোনো রাজকন্যা। সারা বাড়ি ঘুরে পূরবীর বিচরণ। সব সময় ময়ূর পাখির মতো উড়ে বেড়ায় এদিক থেকে সেদিক। সব সময় কথা বলতেই থাকে। মাঝে মাঝে প্রিয়াঙ্কা মেয়ের ওপর কৃত্রিম রাগ দেখিয়ে বললে, তুই কি চুপ করবি, নাকি সাইজ দিয়ে তোর মুখ সেলাই করে দেব? মুখ সেলাই করে দিলে আমি খাবো কেমনে? তোকে খেতে হবে না। খেলে তো আমি মারা যাব। তোর কথার যন্ত্রণায় আমি নিজেই মারা যাব। রান্না করব, ডিস্টার্ব না করে এখান থেকে যা, অর্পিতা তোকে ডাকছে। পূরবী চলে যেতেই প্রিয়াঙ্কা রান্নায় মন দিল। পূরবী হবার পর প্রিয়াঙ্কা সুস্থ হয়ে শাশুড়ির কাছ থেকে আবারও সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। পূরবী পেটে থাকতে সুজাতা বেগম যে অত্যাচারগুলো করত, প্রিয়াঙ্কা এখন তার সুদে আসলে ফেরত দিচ্ছে। শাশুড়িকে নিজের ইচ্ছে মতো খাওয়াচ্ছে। খেতে না চাইলে জোর করে নিজের হাতে খাওয়াবে। রাতে ঘুমানোর আগে বড় গ্লাসে করে 1 গ্লাস দুধ নিয়ে শাশুড়ির কাছে হাজির হবে, নিজে দাঁড়িয়ে থেকে পুরোটা খাওয়াবে, তারপর আসবে। শাশুড়িকে ভুলেও কিচেনে ঢুকতে দেবে না। কোনো কাজ করার তো প্রশ্নই আসে না। প্রিয়াঙ্কার অত্যাচার শুধু সুজাতা বেগমের উপর স্থির থাকল না, সঞ্জয় সাহেবের উপরেও পড়ল অনেকটা। পরিবারের সবাই অর্জুনকে হারানোর শোক পূরবীর মাধ্যমে ভুলে যেতে চাইছে যেন। আরিয়ান পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি করছে। সকাল 9টায় বের হয় বাসা থেকে, ফিরে আসে বিকেল 5টায়। দুপুরের খাবার প্রিয়াঙ্কা প্রতিদিন দিয়ে দেয় আরিয়ানের জন্য। আরও সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তাকে। সকালে নাস্তা তৈরি করে, আবার আরিয়ানের জন্য খাবার তৈরি করতে হয়। আরিয়ান অফিসে যাওয়ার পর পূরবীকে স্কুলের জন্য রেডি করে নিতে হয়। এবার প্লেতে ভর্তি করানো হয়েছে পূরবীকে। সঞ্জয় সাহেব পূরবীকে স্কুলে আনা নেওয়া করেন। আগ্রহের সাথে করেন কাজটা। অবসর জীবনে এই একটা মাত্র কাজই আছে তার। পূরবী আরিয়ানকে বাবা বলে ডাকে। অর্জুনের ব্যাপারে সে কিছু জানে না, কেউ চায়ও না পূরবী জানুক। আরিয়ান বিকেলে অফিস থেকে ফেরার সময় প্রতিদিন পূরবীর জন্য চকলেট আর প্রিয়াঙ্কার জন্য পেঁয়াজু, জিলাপি, ঝালমুড়ি ইত্যাদি কিছু একটা নিয়ে আসে।
হঠাৎ কোনো দিন টেনশনে বা সারাদিনের ক্লান্তিতে যদি এগুলো আনতে না পারে তাহলে মা মেয়ে দুজনেই গাল ফুলিয়ে বসে থাকে। আরিয়ান যতক্ষণ না বাইরে গিয়ে এগুলো নিয়ে আসবে ততক্ষণ তারা কারোর সাথেই কথা বলে না, এমনকি আরিয়ানের সাথেও। আরিয়ান আর প্রিয়াঙ্কা এক রুমে আছে, শুধু থাকার জন্যই যেন থাকা। তাদের মাঝে সম্পর্কটা একদম আগের মতোই আছে। দুজনের বিয়ে হলেও নতুন সম্পর্কটা নিয়ে আগ্রহ দেখায়নি কেউ। প্রিয়াঙ্কা রান্না করছিল, তখন পূরবী কাঁদতে কাঁদতে কিচেনে এলো। মেয়েকে কান্না করতে দেখে রান্না রেখে কোলে তুলে নিল প্রিয়াঙ্কা। আদর করে চোখের পানি মুছে দিয়ে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মু, কাঁদছ কেন? পূরবী ফুপিয়ে ফুপিয়ে বলল, অর্পিতা আমাকে বকা দিচ্ছে। কেন? আমি অর্পিতার ভাইকে একটু ধরেছি, সেই জন্য। আচ্ছা, বাবা আসলে বলবো অর্পিতাকে বকা দিতে। বাবা অর্পিতাকে ইচ্ছে মতো বকা দিয়ে দেবে, ঠিক আছে? না, ঠিক নেই। আবার কি হলো? আমার একটা ভাই লাগবে। অর্পিতা ওর ভাইয়ের সাথে খেলা করে, আমিও আমার ভাইয়ের সাথে খেলবো, কোলে করে রাখবো। আমাকে ভাই এনে দাও। আচ্ছা, এনে দিব। এখন আইসক্রিম খাবি না কান্না করবি? কান্না করতে করতে আইসক্রিম খাবো। প্রিয়াঙ্কা ভ্রু জোড়া বাঁকিয়ে চেয়ে রইল মেয়ের দিকে। আরিয়ান অফিস থেকে এসে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলছিল। তখন প্রিয়াঙ্কা এসে আরিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ করে এমন কিছু হওয়ায় আরিয়ান যেন কারেন্টের শক খেল। চিন্তাশক্তি হারিয়ে গেল মুহূর্তের জন্য। প্রিয়াঙ্কা আরিয়ানের পিঠে মাথা ঠেকিয়ে বলল, পূরবী ভাইয়ের আবদার করেছে, তার একটা ভাই লাগবে। আরিয়ান ঘুরল প্রিয়াঙ্কার দিকে, তারপর সাহস করে প্রিয়াঙ্কার মতোই জড়িয়ে ধরে বলল, তো আমাকে কি করতে হবে বড় বউ? তেমন কিছু না, শুধু বড় বউয়ের শব্দটা বাদ দিতে হবে। কথাটা বলেই প্রিয়াঙ্কা মুচকি একটা হাসি দিল। প্রিয়াঙ্কার হাসিটা আরিয়ানের কাছে যতটা সুন্দর লাগলো তার চেয়ে বেশি রহস্যময়ী মনে হলো। এই রহস্য ভেদ করা তার পক্ষে সম্ভব না। প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আরিয়ানও হেসে ফেলল। সমাপ্ত।